আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যায়। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম তাইসির মাহমুদ। আহ, আপনাদের যদি ভুল না করে থাকি, অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে। আহ, আমার আমি একটু সিক থাকার কারণে আমি এর আগে ক্লাস নিতে পারিনি। তো এনিওয়ে, ইনশাআল্লাহ এরপর থেকে প্রতি বুধবারে আমি আপনাদের ইংলিশ ক্লাস নিব। যেটা শুরু করেছিলাম, আমার নাম হচ্ছে তাইসির মাহমুদ। আমি বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে ডেপুটি ডিরেক্টর হিসেবে আছি। 2017 সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করেছি। আহ পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে, বিবিএ এবং এমবিএ করেছি। That's it। আমি ইস্টারের একদম শুরু থেকেই ইংলিশ পড়িয়ে আসছি। আহ ইংলিশ পড়াচ্ছি আমি মোটামুটি 2009 সাল থেকে। সো আমি আমার পরিচয় এই পর্যন্ত, এবং আমি আপনাদেরকে আজকে আপনাদের এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এবং আইবিএ প্রিপারেশন দুইটার জন্যই একটা একই কম্বাইন ক্লাস। তো আমি যে ক্লাসটা নিব সেটা কিভাবে নিব সেই বিষয়ে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে ক্লাস শুরুর আগে একটু বলে দিই। আমি আপনাদেরকে ইংলিশ পড়াবো, তো ইংলিশের একদম বেসিক কিছু বিষয় আমরা প্রথম দিকে কভার করব। একদম বেসিক মানে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, পার্ট অফ স্পিচ, এইসব জিনিসগুলো আমরা কভার করবো প্রথম 3টা ক্লাসের মধ্যে। টেন্সও আছে এর মধ্যে। পরবর্তীতে আমরা এর পরের যে টপিক গুলা থাকবে সেই টপিক গুলোতে যাবো, বাট প্রথম দিকে যে টপিক গুলো আমি আপনাদেরকে পড়াবো সেই টপিক গুলো মাথায় রাখবেন। পরের দিকে যে টপিক গুলো যেগুলো একটু হয়তো কম্পারেটিভলি টাফ, সেইগুলা বোঝার জন্য আপনাদের প্রথম দিকের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করাটা খুবই জরুরি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার ক্লাসে আপনারা ইন জেনারেল নিজেকে নিজে মাইকটা হচ্ছে মিউট করে রাখবেন। বাট আপনারা যে কোনো সময় মাইক অন করে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, ক্লাসের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন না, কাইন্ডলি মাইকটা মিউট করে রাখবেন, যাতে আপনার কাছ থেকে আসা সাউন্ড অন্যদের জন্য ডিস্টার্বের কারণ না হয়। আরেকটা বিষয় হচ্ছে, শুধুমাত্র মাইক অন করেই কথা বলতে হবে নট নেসেসারিলি, চ্যাট বক্সটাও আমি সবসময় পাশে রাখি। আপনি চ্যাট বক্সেও রেসপন্স করতে পারেন। তো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ উইল স্টার্ট দ্য ক্লাস। এটা হচ্ছে লেকচার 1। আপনাদের যদি আমি ভুল না করে থাকি, আপনারা লেকচার 1 মানে লেকচার শিট অলরেডি পেয়েছেন। সো আমি ওই লেকচার শিটের যে ডক ফাইলটা আছে সেই ডক ফাইলের উপরে ক্লাসটা নিব। আপনারা চাইলে যদি নোটস নিতে চান নোটস নিবেন, কোনো সমস্যা নেই। হাউএভার আমি এই ডক ফাইলে টাইপ করব, লিখবো, এখানেই আমি ক্লাসটা নিব। আবার এটা লেকচার শিটটাই আর কি। পরবর্তীতে ক্লাসটা যখন শেষ হবে আমি আপনাদের যে টেলিগ্রামের যে গ্রুপটা আছে সেখানে এই ফাইলটার পিডিএফ দিয়ে দিব। তো আপনি এই আমার এই ফাইলটাকেও ক্লাস নোট হিসেবে কনসিডার করতে পারবেন। আর যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নিচ্ছি, তো ইন্টারনেট যদি কোনো কারণে ডাউন হয়, আমার কথা যদি শুনতে না পারেন, অবশ্যই আমাকে জানাবেন। তো ক্লাস শুরু করার আগে আমরা একটা ডায়াগনস্টিক টেস্টের মতো এখানে আছে, যে এটা হয়তো বেশিরভাগই পারবেন। মানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে
আমরা ফার্স্ট একটু চেষ্টা করি যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো দেওয়া, হ্যাঁ, তারপরে আমরা ক্লাসে যাব। সো এখানে প্রায় অ্যারাউন্ড 20টার মতো কোশ্চেন আছে। নাম্বার ওয়ান এর অ্যান্সার কি হবে আপনারা মাইকে বলতে চাইলে মাইকে বলেন, অথবা টাইপ করতে চাইলে টাইপ করতে পারেন। কিছু কোশ্চেন খুবই সহজ, বলবেন কাইন্ডলি, রেসপন্স করবেন। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার তো অফ হবে না, 1 নম্বর কোশ্চেনটা মনে হয়। আচ্ছা, আমি কয়েকজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। ইজ অথর অফ দিস বুক, এটা ইজ ঠিক আছে। নাম্বার টু, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ, কনসিস্টের সাথে অফ বসে, সো এটাও ঠিক আছে। নাম্বার থ্রি, ফোর, থ্রিতে নাম্বার থ্রি কারেক্ট অ্যান্সার, এটা একটু সহজ কোয়েশ্চেন। নাম্বার থ্রির অ্যান্সার হবে হচ্ছে ন, কারেক্ট। নাম্বার ফোর এর অ্যান্সার কি হবে? হ্যাঁ, আবার কি? নাম্বার ফোর এর অ্যান্সার আমি একটা পেয়েছি 6। তাপস অ্যান্সার করেছেন 7। আচ্ছা, নাম্বার ফোর এর অ্যান্সারটা কি হবে? এখানে আসলে বেসিক্যালি আমাদের কাছে জানতে চেয়েছে এখানে কতগুলো নাউন আছে, তাই না? সো আমি যদি নাউন গুলোকে মার্ক করার চেষ্টা করি, সো জ্যাক গ্লিসন এটা একটা নাউন, দ্য অ্যাক্টর এটা আরেকটা নাউন, হু প্লেজ এস জফরি এটা একটা নাউন, ইন গেম অফ থ্রোনস এটা একটা নাউন, ওয়াজ দ্য বয় এটা একটা নাউন, সেভ বাই ব্যাটম্যান এটা একটা নাউন, ইন ব্যাটম্যান বিগিনস এটা একটা নাউন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 7টা নাউন আছে, 6টা নয়, 7টা নাউন। নাম্বার ফাইভ এর অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। এটা যারা 6টা বলেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন, এটার অ্যান্সার হবে 7। নাম্বার ফাইভ এর অ্যান্সার, এভরিওয়ান ওয়াজ ইলাইটেড when সাকিব আল হাসান ভিজিটেড আওয়ার অফিস। সো এখানে এভরিওয়ান কোন পার্ট অফ স্পিচ হবে সেটার অ্যান্সার আমি পেয়েছি দুইটা, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে নাউন। কোনো কিছু নামকে আমরা নাউন বলি, নামের বদলে যেটা ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলি। সো এভরিওয়ান হবে হচ্ছে প্রোনাউন। এর পরের অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছেন। এর পরের অ্যান্সার হচ্ছে দেয়ার ওয়ার ফিউয়ার, একজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি ফিউয়ার, কারেক্ট। দেয়ার আর ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। যেহেতু গেস্ট হচ্ছে কাউন্টেবল নাউন, এই কারণে আমাদের এখানে ফিউয়ার ব্যবহার করতে হবে। এর পরে যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে মুজাহিদুল ইসলাম দিয়েছেন হুইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে কোনটা প্লুরাল সেটা খুঁজতে বলা হয়েছে। এখানে দুইটা আছে, একটা প্রিন্সেস একটা প্রিন্সেস, তো দুইটার ভিতরে প্লুরালটা হবে এইটা, যেটা হচ্ছে রাজকুমারের প্লুরাল। দিস ইজ দ্য অ্যান্সার। নাম্বার এইট, হি ইজ এ গ্রাজুয়েট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এটার অ্যান্সার মুজাহিদুল দিয়েছেন আর্টিকেল। আর কেউ? মাফিয়া তৃষা অ্যান্সার দিয়েছিলেন অ্যাক্ট্রেস। খেয়াল করবেন অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাক্ট্রেস, দ্যাটস নট প্লুরাল। হ্যাঁ, প্রিন্স মানে যেটা রাজকুমার, তার প্লুরাল হচ্ছে প্রিন্স। এনিওয়ে, হি ইজ এ গ্রাজুয়েট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে দিটা কোন পার্ট অফ স্পিচ? এটার অ্যান্সার এখানে পার্ট অফ স্পিচ জানতে চাওয়া হয়নি, বলা হয়েছে হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মুজাহিদুল ইসলাম, আপনি আগে অ্যান্সার না দিয়ে আগে যেটা নিয়ে কাজ করছি সেটা দিয়ে অ্যান্সার দেন। নাম্বার এইট এর অ্যান্সার কি হবে সেটা নিয়ে আগে কাজ করি, আদারওয়াইজ আমি ফলো করতে পারবো না আপনার অ্যান্সার গুলো।
নাম্বার 8 এর অ্যান্সার আমি ডি পেলাম কয়েকজনের কাছ থেকে। কারেক্ট অ্যান্সার, মাথায় রাখতে হবে হি ইজ আ গ্রাজুয়েট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এই ডিটা কিন্তু একই সাথে অ্যাডজেক্টিভ এবং একই সাথে আর্টিকেল, হেন্স এটার অ্যান্সার হবে বোথ বি এন্ড সি, নট আর্টিকেল। নাম্বার 9, এটা একটা সহজ কোয়েশ্চেন, যে ক্লাইম্ব দ্য মাউন্টেন, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার অনেকজনের কাছ থেকে পেয়েছি। এই যে সি অ্যান্সার গুলো কিসে, অলদো, রাইট। এই কোয়েশ্চেনটার অ্যান্সার অলদো বা অপশন সি। নাম্বার 10 এর অ্যান্সার কি হবে? এখন থেকে নাম্বার 10 এর অ্যান্সার দেন সবাই। নাম্বার 10 এর একটা অ্যান্সার পেয়েছি এখন পর্যন্ত। আচ্ছা, আমি এখানে কয়েকটা অ্যান্সার পেলাম, বি সি ডি মোটামুটি সবগুলোই হয়ে গেছে অ্যান্সার। খালি এ নাম্বারটা কেউ এখনো বলেন নাই। যাই হোক, এটার অ্যান্সারটা হবে হচ্ছে নাম্বার ডি, হচ্ছে রেড। হ্যাঁ, আই রেড শেক্সপিয়ার হোয়েন আই ওয়াজ 15 years old। আমরা টেন্স যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে যেটার মাধ্যমে আমার সেন্টেন্সে আমি বুঝতে পারি, যেটার মাধ্যমে আমরা সেন্টেন্সে বুঝতে পারি যে এটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, সাথে সাথে সেইখানে আমরা পাস্ট ব্যবহার করব, প্রেজেন্ট ব্যবহার করার কোনো সুযোগ নেই। নাম্বার 11, ইফ উই হ্যাড এ বোট, এটার অ্যান্সার কি হবে? ইফ উই হ্যাড এ বোট, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এরপরে উড প্লাস ভার্বের বেস ফর্ম দেবো। আমরা কন্ডিশনাল নিয়ে পড়বো লেকচার 5-এ, যদি আমি ভুল না করে থাকি। fill in the blank with the appropriate word. She availed herself dash the opportunity, কি হবে এটার অ্যান্সার? এখানে সবাই এ দাগাচ্ছেন, আমার কাছে মনে হয় এটা 11-র অ্যান্সার বলছেন আপনারা এ। 12-র অ্যান্সার জানতে চাচ্ছি, 12-র অ্যান্সার এখানে সি বলেছেন অনেকে, এ বলেছেন। 12-র অ্যান্সার হচ্ছে বি, অ্যাভেইল এর সাথে অফ। শি অ্যাভেইলড হারসেলফ অফ দ্য অপরচুনিটি। নাম্বার 13 এ আপনি এরর ডিটেক্ট করবেন, কোন অংশটা ভুল আছে, এই পুরো জিনিসটার ভিতরে কোন অংশটা ভুল আছে। তেরো, 13-র অ্যান্সার এখানে সবাই দিয়েছেন, গুড। এখানে ডিফারেন্ট দেওয়া আছে, which is wrong, এখানে হবে ডিফারেন্স, কারেক্ট। A group of historians judged the computer as the most influenced invention of the last century, এখানে কোনটা ভুল আছে নাম্বার 14-এ? এটা সহজেই বুঝতে পেরেছেন অনেকে, মাশাআল্লাহ। এটা হবে ইনফ্লুয়েন্সিয়াল। Number 15, while he dashed in the garden, a snake beat him, কি হবে এটার অ্যান্সার? 15। সেন্টেন্সে যখন while যুক্ত থাকে সাধারণত আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, while he was walking in the garden, a snake beat him. Find the correctly spelled word, এখানে কোন শব্দটা কারেক্টলি স্পেল করা হয়েছে, বানান ভুল চেক করা হচ্ছে। সো আপনারা 16-র অ্যান্সার করবেন এখন কাইন্ডলি। 16-র অ্যান্সার কারেক্টলি স্পেলড ওয়ার্ড মুজাহিদুল ইসলাম দিয়েছেন কারেক্ট অ্যান্সার। আনিকা বুশরা, তাপস, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটার অ্যান্সার হচ্ছে রিকনসেন্স, নাম্বার ডি। এটার অর্থ হচ্ছে রেকি করা। নাম্বার 17, we must endeavor to dash the miseries of the poor, পরীক্ষায় আসা কোশ্চেন, আশা করি আপনারা পারেন। নাম্বার 17 এর অ্যান্সার হবে কি হবে? নাম্বার 17 এর অ্যান্সার মুশফিক আহমেদ কারেক্টলি দিয়েছেন, শারমিন আক্তার দিয়েছেন, আকিব কবির দিয়েছেন, মিটিগো কারেক্ট। I could not understand the answer of 8 number question. Could you please kindly clarify? আচ্ছা, কোয়েশ্চেন 8-এর অ্যান্সার বুঝতে পারেন নাই, আচ্ছা বলবো, সমস্যা নাই।
নাম্বার 18, which of the following is the synonym of disdain? disdain এর synonym কোনটা হবে? পরীক্ষায় আসা কোশ্চেন। belittle, condemn, contempt, censure, criticize, এগুলো সবই হচ্ছে disdain এর সিনোনিম, রাইট? আচ্ছা, নাম্বার 19 পরীক্ষায় আসা কোয়েশ্চেন, ওফ্যাক। ওফ্যাক এর অ্যান্টোনিম বের করতে হবে। মুশফিক আহমেদ, তাপস, দুটো অ্যান্সার পেলাম। এইটা যখন পরীক্ষায় এসেছিল, যেই পরীক্ষায় এসেছিল সেই পরীক্ষাতেও আপনারা যে অ্যান্সারটা দিচ্ছেন ওই অ্যান্সারটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, যদিও তখন এটা অনেক আগের কথা। তো এটার অ্যান্সার হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, খেয়াল রাখবেন, এটার অ্যান্সার ট্রান্সপারেন্ট, নট ক্লিয়ার। কেন? কারণ হচ্ছে ওপ্যাক শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ, আর ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ, একদম অপোজিট। ক্লিয়ার দিয়েও তো হয়, কিন্তু ক্লিয়ারের আরো অর্থ হতে পারে। হ্যাঁ, আমি যখন আপনাকে কোনো একটা ম্যাথ বুঝিয়ে দিয়ে বললাম আর ইউ ক্লিয়ার, এখানে তো স্বচ্ছ অস্বচ্ছ না, বরং আন্ডারস্ট্যান্ডিং বোঝায়। এখানে ক্লিয়ারের আরো অর্থ হতে পারে, বা ট্রান্সপারেন্ট হচ্ছে একদম ডিরেক্ট অপোজিট অফ ওপ্যাক। রেমেডি ফর অল ডিজিজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কি হবে এটা? অনেকেই পারেন ইনশাল্লাহ, প্যানাসিয়া। মুজাহিদুল ইসলাম কোয়েশ্চেন করেছেন নাম্বার 8 এর অ্যান্সারটা বুঝতে পারেন না। হি ইজ দ্য গ্রাজুয়েট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ইউনিভার্সিটি অফ ঢাকা এটা একটা নাউন, নাউনকে নির্দিষ্ট করা হয় কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে, রাইট? যেমন আমি বলতে পারি এ বয়, টু বয়েজ। এই যে এ বয়, টু বয়, এ টু, এই দুটাই কিন্তু আর এই অ্যাডজেক্টিভ, বয় বা বয়েজ কে মডিফাই করছে। একইভাবে ইউনিভার্সিটি অফ ঢাকা একটা নাউন, যেটাকে মডিফাই করছে দ্য ওয়ার্ড দি, হ্যাঁ, নির্দিষ্ট করার জন্য। এই কারণে যখনই আমি সেন্টেন্সে আর্টিকেল ব্যবহার করি, সেই আর্টিকেলটা সবসময় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করে। কখনো কখনো তারা অ্যাডভার্বের কাজও করে। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান যখন আমি বলছি, তখন যখন এটা বেস্ট কে মডিফাই করছে তখন সেটা মাঝে মাঝে অ্যাডভার্বের কাজ করে, বাট ইন মোস্ট কেসেস অল দ্য আর্টিকেলস আর অলসো অ্যাডজেক্টিভ। আমরা পরীক্ষার হলে যখন কোশ্চেন আনসার করতে যাবো এই জিনিসগুলো সম্পর্কে একটু কেয়ারফুল থাকবে। এনিওয়ে, সো এখন থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো আমার ক্লাসে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে নং 14, রিপিট প্লিজ। আচ্ছা, ইউ ডোন্ট নিড টু ডিরেক্ট মেসেজ, হ্যাঁ, জাস্ট মেসেজ লিখলেই হবে, কোনো সমস্যা নাই। কত নম্বর? 14 নম্বর। 14 নম্বরে কি বলছে? এই গ্রুপ অফ হিস্টোরিয়ান্স, হ্যাঁ, হিস্টোরিয়ান্স মানে যে যারা ইতিহাস নিয়ে কাজ করে, গ্রুপ অফ হিস্টোরিয়ান্স জাজ দ্য কম্পিউটার। কম্পিউটার সম্পর্কে কি বলেছে? অ্যাজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইনভেনশন। ইনফ্লুয়েন্স একটা ভার্ব, আর ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? ইনফ্লুয়েন্সিয়াল ইনভেনশন, ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা ব্যবহার করতে হবে ইনভেনশনকে মডিফাই করার জন্য। হ্যান্স এখানে ইনফ্লুয়েন্স শব্দটা ভুল, এখানে ইনফ্লুয়েন্স কথাটা ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। তানভীর আহমেদ, তানভীর আহমেদ ক্লিয়ার? মুজাহিদ কি ক্লিয়ার আপনাদের কোয়েশ্চেনে? আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ইংলিশে যদি আমি একটা সেন্টেন্স লিখতে চাই, আপনারা বলবেন ইংলিশে যদি আমরা একটা সেন্টেন্স লিখতে চাই তাহলে আমাদের কি কি জিনিস দরকার হয়? আমার ক্লাসে আপনারা আমাকে ওই টিচার মনে করে ক্লাস করার দরকার নাই, জাস্ট বি ফ্র্যাঙ্ক এন্ড ফ্লুয়েন্ট। ইউ ক্যান টক অ্যাবাউট এনিথিং as long as it's regarding English grammar. You can challenge me as well, there is no problem. বি ফ্র্যাঙ্ক ক্লাসের ভিতরে বলেন, ইংলিশে কোনো একটা সেন্টেন্স লিখতে হলে কি কি জিনিসের দরকার হয়? মাইক অন করেন, বন করে বলেন। টাইপ করছেন অনেকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট লাগে। সাবজেক্ট প্রেডিকেট লাগবে। ওকে, দুজনের কাছ থেকে অ্যান্সার পেলাম। তো প্রেডিকেট জিনিসটা আসলে ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট বাদ দিয়ে বাকি সবগুলোকে প্রেডিকেট বলা হয়, তাই না? সাবজেক্ট বাদ দিয়ে বাকি পুরো জিনিসটাকে প্রেডিকেট বলা হয়। তো আমি প্রেডিকেটটাকে যদি আরেকটু ভাগ করে আমি বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আমি আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মডিফায়ার। তো আমার কোয়েশ্চেনটা ছিল ইংলিশে সেন্টেন্স লেখার জন্য আমার কি কি জিনিসের প্রয়োজন হয়, হ্যাঁ। সো
এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আই গো টু অফিস, এই সেন্টেন্সের ভিতরে অবজেক্ট কোনটা কে বলতে পারবেন? স্যার এখানে তো অবজেক্টই নেই। একজন অ্যান্সার অবজেক্ট করেছেন নাই। এখানে কোনো অবজেক্ট নাই। তাপস অ্যান্সার করেছেন এখানে কোনো অবজেক্ট নাই। আর কেউ? to office. একজন অ্যান্সার করেছেন টু অফিস। ওকে, আর কেউ? আই গো টু অফিস, এই সেন্টেন্সের ভিতরে অবজেক্ট কোনটা, এটা হচ্ছে কোশ্চেন। দুজন অ্যান্সার করেছেন অবজেক্ট নাই, একজন বলেছেন টু অফিস। অবজেক্ট নাই। অবজেক্ট নাই। আই প্লে, এই সেন্টেন্সের ভিতরে কোনো অবজেক্ট নাই, আপনারা দেখতে পাচ্ছেন, বিকজ আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, রাইট? কিন্তু আমি যখন বলছি শুধু সাপোজ এতটুক নাই, আমি যদি আপনাদেরকে বলি ডু, বা আমি যদি আপনাদেরকে বলি ডু ইট, সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি ডু ইট, তো এই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমাদের কোনো সাবজেক্টই নেই। কিন্তু আসলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হাবিবুর রহমান কিছু বলবেন? স্যার ইম্পারেটিভ সেন্টেন্স স্যার হচ্ছে সাবজেক্ট বেসিক্যালি আপনার ইনভিজিবল থাকে, দেখা যায় না। স্যার মানে কিন্তু কাউকে কেন কোনো কিছু বললে, কেন সেটা ইনভিজিবল থাকে? কারণ স্যার এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যেই বলা আছে যে ভার্ব দিয়ে স্টার্ট হবে। কেন সেটা স্ট্রাকচার এটা বলা আছে? স্ট্রাকচার তো স্যার পরে হয়েছে, তাই না? মুখস্থ যারা করতে চায় তাদের জন্য স্ট্রাকচার হয়েছে, বাট সাবজেক্টটা কেন থাকে না? সেকেন্ড সাবজেক্টটা না পার্সনকে থাকার যখন আমরা আদেশ নির্দেশ করি তখন আমাদের সাবজেক্ট উল্লেখ করতে হয় না, কিন্তু যখন ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনকে আদেশ নির্দেশ করি তখন লেট দিয়ে স্টার্ট করে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেওয়া লিখতে হয়। আপনি থার্ড পার্সনকে আদেশ নির্দেশ করতে পারেন? প্রপোজাল করা যায়, লেটস প্লে ফর ফুটবল বা লেটস গো ফর পিকনিক। এটা কি আপনি আদেশ নির্দেশ করতেছেন ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনকে? স্যার ওটা তো প্রপোজাল দিচ্ছে। হ্যাঁ, প্রপোজাল দিচ্ছে। এটা কি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনকে প্রপোজাল দিচ্ছে? স্যার এটা ফার্স্ট পার্সন প্লুরাল, কিন্তু থার্ড পার্সনকে বলতে পারে। না, আপনি থার্ড পার্সন জিনিসটা বুঝতে হবে। থার্ড পার্সন জিনিসটাকে আমরা বলি হি সি। হ্যাঁ, আপনি যখন কাউকে প্রপোজাল দেন তখন আপনি কাউকে উদ্দেশ্য করে কথা বলেন, আর যখনই কাউকে উদ্দেশ্য করে ডিরেক্টলি কথা বলতেছেন এই জিনিসটাই কিন্তু অলওয়েজ সেকেন্ড পার্সন। ওকে, সো মূল বিষয়টা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট না থাকার কারণ হচ্ছে দুনিয়ার সকল ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। দুনিয়ার সকল ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ক্লিয়ার? এই যে হাবিবুর রহমান, আপনি মাইকটা অন করেছেন, অন করেই রেখে দিয়েছেন, কোয়েশ্চেন করার সময় কথা মাইক অন করুন। এনিওয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সে কেন সাবজেক্ট থাকে না, এটা আশা করি এই জিনিসগুলা আপনাদের একটু মাথায় একটু ভালো করে সেট করে রাখতে হবে। হ্যাঁ, গ্রামারে এই স্ট্রাকচার স্যার মুখস্থ না। বলেন। স্যার আমি যদি বলি লেট মি টক, তাহলে এটা কোন স্ট্রাকচার বা কিসের মধ্যে যায় তাহলে? কাকে বলতেছেন লেট মি টক? আমার সামনে কেউ একজন আছে বা আমার সামনে অডিয়েন্স আছে, তখন আমি বলতেছি লেট মি সে টক। হচ্ছে সেকেন্ড পার্সন, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আপনি তাকে বলতেছেন ইউ লেট মি টক। আচ্ছা, ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার। তো তো আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে কেন কখনো আমরা সাবজেক্ট লিখি না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে ইউটা লেখার প্রয়োজন হয় না। তারপরও সাবজেক্ট কিন্তু আছে, রাইট? এই কারণে এটাকে আমরা ব্র্যাকেটে রেখে যেটা উচ্চ থাকে। আমরা এই জিনিসগুলো যেন মাথায় একটু ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো এখন আমার এই সেন্টেন্সের ভিতরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমরা আই গো টু অফিসে লেট দেম ডু দ্য ওয়ার্কে কি হবে? আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই, কি হবে মানে কি? সার্জিনা সরোয়ার, আপনি একটু মাইকটা অন করে কথা বলবেন? স্যার এখানে সাবজেক্টটার কথা জিজ্ঞেস করছিলাম। লেট দেম ডু দ্য ওয়ার্ক এর বাংলা কি? তাদেরকে কাজটা করতে দাও। হ্যাঁ, কাকে বলতেছেন আপনি?
তুমি বা তোমরা, ও, তাই না? আচ্ছা, জি জি। তুমি বা তোমরা ইংলিশ হচ্ছে ইউ। সো সো আমরা এখানে যে তিনটা সেন্টেন্স লিখেছি, এই তিনটা সেন্টেন্সের ভিতরে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। টু অফিসটাকে আমরা কেউ কেউ বলেছি অবজেক্ট, কেউ কেউ বলেছি এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। আই প্লে, এখানে কোনো অবজেক্ট নাই। ইউ ডু ইট, এই সেন্টেন্সের ভিতরে ইটটা এখানে ছিল না, আমি জাস্ট ইউটা বোঝানোর জন্য লিখেছি। এরপরে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, আই প্লে ফুটবল, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? হ্যাঁ, ফুটবল অবজেক্ট। ফুটবল অবজেক্ট, গুড। তার মানে এই সেন্টেন্স অবজেক্ট আছে। তো এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস মোটামুটি ক্লিয়ার মাথায় ঢুকাইতে পারলাম, সেটা হচ্ছে দেখাচ্ছি স্ক্রিনের উপরে, আইরিন। এনিওয়ে, স্ক্রিনে কেউ নক করেন না, অন্যদের ডিস্টার্ব হবে। সো সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস সেন্টেন্সে থাকবেই। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এই সেন্টেন্সে এটা কি হবে সেটা আমি এখন আপনাদেরকে বলি নাই, কথা সত্য। বাট এই সেন্টেন্সে তো অবজেক্ট নাই, এই সেন্টেন্সে তো কোনো অবজেক্ট নাই, তার মানে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ইংলিশে কোনো একটা সেন্টেন্স লিখতে হলে, হতে হলে আমার অবশ্যই কি থাকতে হবে? দুইটা জিনিস, সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। এটা ভালো করে মাথায় সেট করবে। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া ইফ ইউ রাইট আ সেন্টেন্স, দ্যাট ইজ নট আ সেন্টেন্স। ওকে, আমরা ইংলিশ এ যখন প্রিলি না, আমি কিন্তু খালি প্রিলি না, প্রিলির সাথে রিটেনে কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, রিটেনে আপনাদের কোন কোন জিনিসগুলো ভুল হয়, আমি সেগুলোও ঠিক করে যাব ক্লাস নেওয়ার সময়। তো রিটেনে যখন আমরা কারোর হোমওয়ার্ক চেক করি, বেশিরভাগ সময় আমরা এই জিনিসটাই ঠিক পাই না, যেটা সাবজেক্ট তার সাথে ভার্ব ঠিক নাই, অথবা ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা হয়েছে। সো আপনারা প্লিজ এই বিষয়টা সম্পর্কে কেয়ারফুল থাকবেন। আমি যদিও কেবল শুরু করেছি এখন। সো এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ভার্ব জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ আ ভার্ব? ভার্বের কাজ কি? অ্যাকশন ওয়ার্ড। সাবজেক্টের অ্যাকশনকে নির্দেশ করে। তাপস বলেছেন সাবজেক্টের অ্যাকশনকে নির্দেশ করে, আরেকজন কিছু একটা বলেছেন, আমি তার নামটা ধরতে পারি না, তিনি বলেছেন অ্যাকশন। এনিওয়ে, সো আকিব, জি, অ্যাকশন ওয়ার্ড তিনি বলেছি। বলেছেন অ্যাকশন। এখন আকিব, আপনি একটু মাইকটা অন রাখবেন, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। জি। দিস চেয়ার ইজ ব্ল্যাক, এটা কি একটা সেন্টেন্স? দিস চেয়ার ইজ ব্ল্যাক, ব্ল্যাক। এটা একটা সেন্টেন্স? ইয়েস, সেন্টেন্স এটা। হুম, এই সেন্টেন্সে ভার্ব কি? ভার্ব হচ্ছে ইজ, মানে ইজ, অক্সিলারি গুড। হচ্ছে ইজ। আচ্ছা, অক্সিলারি আর বলা দরকার নেই, ভার্ব পর্যন্ত ভার্ব। থাকে। তো এখানে কেমন অ্যাকশন শো হচ্ছে? এখানে আহ কেমন অ্যাকশন, এখানে আসলে এটা ক্লিয়ার ভাবে বলতে অ্যাকশন পারছি না, না। এটা অ্যাকশন না, না, অ্যাকশন না এটা। এটা এখানে অ্যাকশন। মানে মেইন ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে আর কি, যে তো আচ্ছা, অ্যাকশন বোঝাচ্ছে। ওইগুলোর দিকে আমরা না যাই, অক্সিলিয়ারি, মেইন, ওগুলোর দিকে আমরা না যাই। ওকে। মূল বিষয়টা হচ্ছে আপনি বলেছেন ভার্ব মানে অ্যাকশন, ভার্ব অ্যাকশন শো করে। দিস চেয়ার ইজ ব্ল্যাক, এই সেন্টেন্সের ভিতরে কোনো অ্যাকশন নাই, সুতরাং এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। আপনি কি আমার কথা মানতে জি, পারতেছেন? শুনতেছি, হ্যাঁ। না না, শুনতেছেন অ্যাকশন না, মানতে পারতেছেন? না, মানে মানতে আর্গুই পারতেছেন করতে না? পারতেছি না। আচ্ছা, আর্গু করার দরকার নেই, জাস্ট আপনি চিন্তা করেন যে আমি যখন বললাম যে সেন্টেন্সের ভিতরে ভার্বের কাজ হচ্ছে অ্যাকশন শো করা, তাহলে দিস চেয়ার ইজ ব্ল্যাক, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমরা অ্যাকশন পাচ্ছি না। তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম, কিন্তু এটা তো একটা সেন্টেন্স, এটা তো আমরা সবাই বুঝতে পারি, রাইট? দিস চেয়ার ইজ ব্ল্যাক, দিস কাউ ইজ রেড, এগুলো তো একটা সেন্টেন্স, অবশ্যই কারেক্ট। এখান স্যার থেকে ভার্ব আমাদের মূলত অ্যাকশন অর্থ স্টেট বোঝায়, তো এখানে হচ্ছে এটা স্টেট বোঝাচ্ছে, ওটার অবস্থানটা বোঝাচ্ছে। আরাফাত কারেক্ট অ্যান্সার দিয়েছেন, স্টেট না, আমরা বলবো স্ট্যাটাস। কন্ডিশন স্টেট। বোঝাচ্ছে। ইয়েস স্যার। সুমন রেজা অ্যান্সার করেছেন ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু কোনো অ্যাকশন না ভাইয়া, ব্ল্যাক হচ্ছে একটা অবস্থা। হ্যাঁ, আমি যদি মনে করেন আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় আসে তো এই কারণে এইভাবে পড়াচ্ছি। দেখেন খেয়াল করে, আমি যদি আপনাকে বলি আই র্যান ফর 10 কিলোমিটার, মানে আমি 10 কিলোমিটার দৌড়িয়েছি, এটা কিন্তু অবশ্যই একটা অ্যাকশন, তাই না? আমাকে তো দৌড়াইতে হয়েছে। এখন দৌড়ানোর পরে আই অ্যাম টায়ার্ড,
আমি টায়ার্ড, এটাও তো একটা সেন্টেন্স, তাই না? কিন্তু দেখেন আই অ্যাম টায়ার্ড এটা কোনো অ্যাকশন না, এটা একটা অবস্থা, কিন্তু এটা তো একটা সেন্টেন্স। তারপরে আমি বললাম যে আই বেইদ ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে গোসল করেছি। নাও আই এম সিক, এই যে আই এম সিক এটা কিন্তু কোনো অ্যাকশন না, এটা একটা অবস্থা। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সে যে ভার্ব গুলো থাকে তাদের কাজ হচ্ছে দুইটা, অ্যাকশন শো করা এবং স্ট্যাটাস শো করা। আজ থেকে আপনারা কখনো বলবেন না ভার্ব মানে ক্রিয়া, ভার্ব অ্যাকশন শো করে। আপনারা বলবেন ভার্ব হয় অ্যাকশন শো করে নতুবা স্ট্যাটাস শো করে। ক্লিয়ার? এটার জন্য আমাদের আর ভুল না হয়। আমাদের ইংলিশে আপনাদের এখন আর সংজ্ঞা শিখতে হবে না, ইনশাল্লাহ আমার এই ক্লাসে স্ট্রাকচার শিখতে হবে না। কিছু জিনিস আছে একটু মুখস্থ করার মতো। আপনারা অঙ্ক যখন শিখেন আপনাদেরকে বলা হয় সম্পূর্ণ অঙ্ক সম্পূর্ণ বোঝার, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে 7 নং 63 এটা মুখস্থই করতে হয়েছে, এখানে বুঝিয়ে লাভ নাই। 3 5 15 এটা মুখস্থই করতে হয়েছে, নামটা মুখস্থই করতে হয়েছে। তো এরকম ইংলিশে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার মাথায় যেন ভালো করে গেঁথে থাকে। এরকম জিনিস আমি কয়েকটা বলবো, এগুলো আপনাদের মাথায় ভালো করে গেঁথে রাখতে হবে। সো ভার্ব শোজ আইদার অ্যাকশন অর স্ট্যাটাস, দুইটার যে কোনো একটা শো করে। তাহলে এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, বাট আপনারা একটু চিন্তা করে বলবেন যে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা অ্যাকশন শো করতেছে নাকি স্ট্যাটাস শো করতেছে। দিস টেবিল ইজ ব্ল্যাক, বলেন এখানে ভার্ব অ্যাকশন শো করে নাকি স্ট্যাটাস শো করে? স্ট্যাটাস। স্ট্যাটাস। বুঝতে আশা করি কোনো সমস্যা হয় না, এটা স্ট্যাটাস শো করে। হি লুকড আপ, অ্যাকশন শো করে নাকি স্ট্যাটাস শো করে? অ্যাকশন। 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 কেন অ্যাকশন? কারণ তাকে উপরে তাকাইতে মাথাটা উঠাইতে হবে, এমনি এমনি তো উপরে তাকাইতে পারবে না। ফারজানা নীরা সাউন্ড আসতেছে। আচ্ছা, হি লুকস টায়ার্ড, অ্যাকশন নাকি স্ট্যাটাস? স্ট্যাটাস। স্ট্যাটাস। গুড। আই ওয়েন্ট টু ঢাকা, অ্যাকশন নাকি স্ট্যাটাস? অ্যাকশন। অ্যাকশন, কারণ আমাকে ঢাকায় যেতে হয়েছে, তাই না? ওকে। হি ওয়েন্ট ম্যাড, অ্যাকশন নাকি স্ট্যাটাস? স্ট্যাটাস। কারণ হি ওয়েন্ট ম্যাড মানে সে পাগল হয়ে গিয়েছে, তার একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে। উই টেস্টেড দ্য স্যুপ, অ্যাকশন নাকি স্ট্যাটাস? অ্যাকশন। কারণ আপনি স্যুপটা চামচে তুলে মুখে ঢুকায় টেস্ট করছেন, এমনি এমনি আপনার মুখে ঢুকে যায় না, তো এটা একটা অ্যাকশন। দ্য স্যুপ টেস্টেড শাওয়ার, অ্যাকশন নাকি স্ট্যাটাস? এটা স্ট্যাটাস। আপনাদের মধ্যে যে কয়জন অ্যান্সার করেছেন তারা বাদে অন্যরা কেউ কি আছেন এইখানে আমি যেগুলা নিয়ে কথা বললাম সেটা বুঝতে পারেন নাই? যদি থাকেন প্লিজ রেইজ ইউর ভয়েস, আপনারা বলেন আমি বুঝি নাই। যদি বুঝেন তাহলে আমি পরেরটায় যাব। কারোর কোয়েশ্চেন নাই, সবাই আশা করি বুঝতে পেরেছি। তো এখন এইখানে যেই ভার্ব গুলা অ্যাকশন শো করেছে সেগুলোকে বলবো আমরা অ্যাকশন ভার্ব, যেগুলো স্ট্যাটাস শো করেছে সেগুলোকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। কিভাবে বলবো? লিঙ্কিং ভার্ব। এখন আপনাদের বিভিন্ন লেকচার শিটে, ইনফ্যাক্ট আমাদের লেকচার শিটে টোফেল বইতে লিঙ্কিং ভার্ব বলে একটা টপিক আছে, সেই টপিকের নিচে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে অনেকগুলা ভার্ব লিখে বলা হয়েছে এইগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা কি এখন ওই বক্স গুলা মুখস্থ করব নাকি আর মুখস্থ করব না? মুখস্থ করবো না কেন? স্যার, আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে, আর একটু যদি জোরে মাইক্রোফোনের। এটা আরাফাত মোহন বললেন, সবার জন্য কি আজকে শোনা যাচ্ছে? না, জি ঠিক স্যার, আছে। অন্যরা যখন ক্লিয়ার। কথা বলে তখন জোরে শোনা যায়, কিন্তু আপনার ভয়েসটা তুলনামূলক আস্তে শোনা যায়। একটু মানে কম আসছে। ও, অনেকেই দেখি আজকে শোনা যায় বলতেছে। আসলে 1 মাস পরে কম্পিউটার অন করেছি, হেডফোনও 1 মাস পরে অন করছি, মানে ময়লা টয়লা ঢুকে আওয়াজ কমে গেছে কি না লাগে। আচ্ছা আমি একটু জোরে কথা বলি। লাস্ট ওয়ানটা আমি পরে বলতেছি, বুঝাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু দেখেন লিঙ্কিং ভার্বের যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনাদের আর মুখস্থ। আমার এয়ারবাড ভাইয়া মাইক্রোফোনের কাছে নিতে পারতেছি না। হ্যাঁ, এনিওয়ে আমরা
লিঙ্কিং ভার্ব, এই যে মুখস্থ করা জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের বাদ দেওয়ার চেষ্টা করি। কিভাবে? এভাবে, যে আমি যদি একটু বুঝে নিতে পারি, আমি যদি সেন্টেন্সের অর্থটা বুঝে নিতে পারি যে এখানে অ্যাকশন শো হচ্ছে নাকি স্ট্যাটাস শো। যদি স্ট্যাটাস শো হয়, সেই ওয়ার্ড যদি আপনার ওই লিঙ্কিং ভার্বের টেবিলে নাও থাকে, তারপরও সেটাকে আপনি লিঙ্কিং ভার্বই বলবেন। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে কি পেরেছেন? তো লিঙ্কিং ভার্বের ওই টেবিল কিন্তু আমার আর মুখস্থ করার দরকার নেই। আর লাস্ট সেন্টেন্সটা বোঝানোর চেষ্টা করি, দ্য স্যুপ টেস্টেড শাওয়ার। এই কথাটার মানে হচ্ছে, দেখেন খেয়াল করে, এটা স্যুপের একটা অবস্থা, মানে স্যুপটা টক, স্যুপটা মিষ্টি, স্যুপটা তিতা, স্যুপটা পানসে, এগুলা কার অবস্থা? স্যুপের অবস্থা। তো স্যুপের অবস্থা যেহেতু, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব। যিনি কোয়েশ্চেন করেছিলেন তার নামটা তো শারমিন আক্তার, বুঝতে পেরেছেন? ওকে, সো এইটাই এখানে এখন একটু জোরে কথা বলতেছি, আপনারা কি এখন ক্লিয়ার বুঝতেছেন, শুনতেছেন, নাকি এখনো ঠিক হয়নি? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এনিওয়ে, এই যে কথাটা আমি আপনাকে বললাম সেটা এখানে লেখা আছে যে অ্যাকশন ভার্ব গুলোকে আমরা অ্যাকশন ভার্ব বা রেগুলার ভার্ব বলবো, অন্যদিকে স্ট্যাটাস যে ভার্ব গুলো শো করবে সেগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। আমি কিন্তু লিঙ্কিং ভার্ব টপিকে লেকচার 4 যখন পড়াবো আবার যাব, তখন কিন্তু আই উইল আস্ক ইউ যে ভাইয়া বলেন লিঙ্কিং ভার্ব কিভাবে আমরা বুঝি। তখন আই উইল টেস্ট ইউ যে আপনার এই জিনিসটা মনে আছে নাকি খালি ক্লাস করার জন্য ক্লাস করতেছি। এনিওয়ে, এখন আমি ভার্ব বুঝলাম, সাবজেক্ট তো ইম্পর্টেন্ট, তাই না? সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এখন সাবজেক্ট কি বলেন? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায়। ভুল উত্তর। যাকে উদ্দেশ্য করে ভার্বটা মানে সম্পন্ন হয়। ভার্ব সম্পূর্ণ না হইতে পারে। তো দেখেন, এই জায়গায় আমার একটা বিষয় আছে। আমি আমি জানি না আপনাদের মধ্যে অনেকেই ইকোনমিক্স গ্রাজুয়েট থাকতে পারেন, ফাইন্যান্স গ্রাজুয়েট থাকতে পারেন। আহ কিছু কিছু বিষয় আছে, যেমন মনে করেন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি ইকোনমিক্স এর সংজ্ঞা কি, তাহলে আপনি অ্যাডাম স্মিথের সংজ্ঞা দিতে পারেন, আরো অনেক বিখ্যাত মানুষের সংজ্ঞা দিতে পারেন। বাট আপনাকে যদি আমি এক কথায় বলতে বলি হোয়াট ইজ ইকোনমিক্স, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে ম্যানেজমেন্ট অফ স্কার্স রিসোর্স, রাইট? সো আপনাকে যদি ফাইন্যান্সের কথা এক কথায় জিজ্ঞাসা করি, তখন আপনাকে বলতে হবে ম্যানেজমেন্ট অফ ফ্লোজ অফ মানি। সো এই যে এক কথায় যে মূল বিষয়টা, আমি আপনাদের এখানে কিছু সংজ্ঞা লিখার চেষ্টা করেছি। এইগুলা আপনি পরীক্ষার হলে কাউকে লিখতে বলবেন না, বাট এই জিনিসগুলো যেন আপনার মাথায় একভাবে এক কথায় থাকে। আমি এভাবে কেন বলছি, আমাদের মাথার ভিতর একটা জিনিস কাজ করে, সেন্টেন্সের শুরুতে যেটা বসে সেটা সাবজেক্ট। তো সেন্টেন্সের শুরুতে যেটা বসে সেটা সবসময় সাবজেক্ট নাও হইতে পারে, সাবজেক্ট সেন্টেন্সের লাস্টেও বুঝতে পারে। ওকে, সো এই কারণে আমি যেহেতু ভার্বটা চিনতে পেরেছি, ভার্ব অ্যাকশন বা স্ট্যাটাস শো করে, যার অ্যাকশন অথবা যার স্ট্যাটাস শো করবে সেটাই সাবজেক্ট, দ্যাটস ইট। ভার্ব যার অ্যাকশন বা যার স্ট্যাটাস শো করবে সেটাই সাবজেক্ট। সেই সাবজেক্টটা যেখানেই থাকে, সেন্টেন্স ডাজন্ট ম্যাটার। এই যে দেয়ার আর টু বয়েজ, দেয়ার ইজ এ বয়, এই লাস্টের সেন্টেন্সটা খেয়াল করেন, হেয়ার কামস সাকিব। এই সেন্টেন্সের অর্থ কি? সাকিব এখানে আসছে। সো হেয়ার কামস সাকিব, হেয়ার সাকিব এখানে আসছে। কামস যে ভার্বটা আমরা এখানে ব্যবহার করছি, এই ভার্বটা অ্যাকশন শো করছে। কার অ্যাকশন শো করছে? সাকিবের অ্যাকশন শো করছে। সুতরাং সাকিবই এখানকার সাবজেক্ট। আগের দুইটা সেন্টেন্স খেয়াল করেন, দেয়ার আর টু বয়েজ, দেয়ার ইজ এ বয়। এইখানে প্রথম সেন্টেন্সে আর ব্যবহার করা হয়েছে কার জন্য? টু বয়েজ এর জন্য। তারপরের সেন্টেন্সে ইজ ব্যবহার করা হয়েছে কার জন্য? এ বয় ব্যবহার করেছে তার জন্য। এবং মাথায় রাখবেন, এই উপরের দুইটা সেন্টেন্সে টু বয়েজ, এ বয়, এরাই হচ্ছে সাবজেক্ট, দেয়ার কিন্তু সাবজেক্ট না। ওকে,
সো সেন্টেন্সের সাবজেক্টটা চিনতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানকার প্রথম কোয়েশ্চেনটা কিন্তু সাবজেক্ট নিয়েই ছিল, অথর অফ দিস বুকস। সো দিস ইজ সাবজেক্ট। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পার্ট অফ স্পিচ তো 8 প্রকার, তাই না? নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে কোন কোন পার্ট অফ স্পিচ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কেউ কি বলতে পারবে? নাউন এন্ড প্রোনাউন। নাউন এন্ড প্রোনাউন। আর স্যার ভার্বালস একটা জিনিস আছে, সেটা তো আসলে কিসের পার্ট ভিতরে অফ পড়ে? স্পিচ 8 প্রকার, তার মধ্যে কি ভার্বালস আছে? না স্যার। তো কোন কোন পার্ট অফ স্পিচ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বলেন? Only noun and pronoun. আমি দুইজনের কাছ থেকে অ্যান্সার পেলাম, নাউন এবং প্রোনাউন। কারেক্ট অ্যান্সার। তো সেন্টেন্সে শুধুমাত্র, এখানে একটা জিনিস খেয়াল করবেন, অনলি। তো সেন্টেন্সে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর কেউ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। আর কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, শুধুমাত্র নাউন হয় আর প্রোনাউন। দ্যাটস ইট। সো এটা যদি আমার সাবজেক্ট হয় এবং অবজেক্ট হয়, এখন যারা ওই যে হি গোস টু অফিস একটা সেন্টেন্স বলেছিলাম, সেই সেন্টেন্সে টু অফিসকে অবজেক্ট বলেছিলেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি খেয়াল করাচ্ছি। এখন আপনি, আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে সেন্টেন্সে অবজেক্ট আমরা কিভাবে পাই? সেন্টেন্সে অবজেক্ট কিভাবে পাওয়া যায়? স্যার ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে বাংলা আর কি এইভাবে আমি ভার্বকে কি বা কে দিয়ে সাবজেক্টের উদ্দেশ্যে যা কিছু বলা হয়। সাবজেক্টের উদ্দেশ্যে যা কিছু বলা হয় সেটা না, সাবজেক্টের উদ্দেশ্যে সবসময় নাও বলা হতে পারে। স্যার ভার্ব যা বলে সেটা অবজেক্ট না? আর ভার্ব যেটা বলে ভার্ব তো সবসময় বলেন। স্যার কোন অ্যাকশনেবল কিছু বলতে পারে, স্ট্যাটাস শো করতে পারে সাবজেক্ট, এটাই অবজেক্ট হবে না? স্ট্যাটাস শো করলে অবজেক্ট হবে না। স্যার ওকে, আমি এখানে কয়েকটা জিনিস লিখছি, খেয়াল করো। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। লিখা আছে কিনা আগে দেখি, কষ্ট করে আমার লিখবো না। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। নাম্বার 1 আমরা বলবো অ্যাকশন ভার্ব, নাম্বার 2 বলবো আমরা লিঙ্কিং ভার্ব। ওকে, এই অ্যাকশন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। নাম্বার 1 কে বলবো হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব, এবং নাম্বার 2 তে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো প্রয়োজন নাই মাথায় ঢুকানো, বাট যাদের কোয়েশ্চেন আসছে তাদের জন্য বলছি। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করবো, আগে আপনাদেরকে বলেছি, অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব হবে দুই প্রকার, একটাকে বলবো ট্রানজিটিভ, একটাকে বলবো ইনট্রানজিটিভ। ওকে, এই ট্রানজিটিভ ভার্বে দেয়ার মে বি অবজেক্ট থাকতে পারে। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে there won't be any object. ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকবে না। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে there won't be any object. ক্লিয়ার? তার মানে অবজেক্ট থাকবে শুধুমাত্র কোথায়? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। তাহলে এইখান থেকে কিন্তু একটা জিনিস আপনার মাথায় ঢুকাতে পারেন, যে আপনি যদি কখনো কোনো সেন্টেন্সে অবজেক্ট পান, তাহলে সেই ভার্বটা কিন্তু নিশ্চিতভাবে একটা অ্যাকশন ভার্ব, যদি অবজেক্ট পান। ক্লিয়ার? আবার এভাবে চিন্তা করতে পারেন, যদি কোনো ভার্বকে আপনি লিঙ্কিং ভার্ব হিসেবে ডিফাইন করে ফেলেন যে এই ভার্বটা লিঙ্কিং ভার্ব, তাহলে সেখানে কোনো অবজেক্ট থাকবে। ওকে, নাও
সেন্টেন্সে অবজেক্ট আমরা কিভাবে পাবো? আপনাদের মধ্যে যিনি অ্যান্সার করেছেন, কারেক্ট অ্যান্সার করেছেন যে ভার্বকে, আমরা ভার্বকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কি অথবা কাকে, ইংলিশে বলে তো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব। আমাদের এখানে এই কি বা কাকে, হোয়াট বা হুম আমাদের মাথায় থাকে। মাথায় থাকে না কি? মাথায় থাকে না হচ্ছে ভার্ব। প্রশ্নটা যে ভার্বকে করতে হবে এই জিনিসটা আমাদের অনেকের মাথায় থাকে না। বি কেয়ারফুল। তো আপনি প্রশ্ন করবেন ভার্বকে কি এবং কাকে দিয়ে, যেই অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, যারা বলছিলেন টু অফিস অবজেক্ট, তাকে যদি আমি জিজ্ঞাসা করি আই গো টু অফিস, এখন আপনি ভার্বকে প্রশ্ন করতে পারেন দুই ভাবে। আপনি বলতে পারেন আমি কি যাই, আমি কাকে যাই। আপনি কিন্তু কোনো অ্যান্সার পান না। আপনি কোথায় যান এটা কোয়েশ্চেন করলে অ্যান্সার পান, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই না। সুতরাং কি এবং কাকে দিয়ে যেহেতু প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এইখানে কোনো অবজেক্ট নেই। যিনি এখানে টু অফিসকে অবজেক্ট বলেছিলেন তিনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই অবজেক্টের জিনিসটা আবার ফেরত আসবে কখন জানেন? নাউন ক্লজ যখন পড়বো আমরা, নাউন ফ্রেজ যখন পড়বো আমরা, ভয়েস যখন পড়বো আমরা, তখন কিন্তু এই জিনিসগুলো আবার ফেরত আসবে। সো এই জিনিসগুলো ভালো করে মাথায় ঢুকাতে হবে। টু অফিস যেহেতু অবজেক্ট না, তাহলে এই জিনিসটা কি সেটা আমি উত্তর এখন দিচ্ছি না, এটা যথাসময়ে আপনারা পেয়ে যাবেন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি হি গেভ মি আ বুক, এই সেন্টেন্স কি কোনো অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট আছে, জি স্যার আছে। কি কি? মি এন্ড মি অ্যান্ড এ বুক। একটা হচ্ছে মি, আরেকটা হচ্ছে এ বুক। গুড। শুধু বুক না কিন্তু, এ বুক। কি দিয়েছে? এ বুক দিয়েছে। কাকে দিয়েছে? মি কে দিয়েছে। হি বট আ বুক, এই সেন্টেন্সের ভিতরে অবজেক্ট আছে একটা, তাই না? সে কি কিনেছে? বই কিনেছে। পরের সেন্টেন্সে যদি আমি দেখি, মাই ফাদার গেভ মি এন্ড মাই সিস্টার এ বুক এন্ড এ পেন্সিল, সো এই সেন্টেন্সের ভিতরে আমার অবজেক্ট পাচ্ছি চারটা, একটা মি, একটা মাই সিস্টার, একটা মি, একটা পাচ্ছি আমি মাই সিস্টার, একটা পাচ্ছি আমি এ বুক, এরপরে পাচ্ছি এ পেন্সিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কোন একটা সেন্টেন্সে এমন হতে পারে একটাও অবজেক্ট নাই, কোন একটা সেন্টেন্সে একটা অবজেক্ট, কোনটায় দুইটা, কোনটায় অনেকগুলা, তাই না? যখনই কোনো সেন্টেন্সে অনেকগুলা অবজেক্ট থাকবে বা কোনো জিনিস যখন একের বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে ক্লাসিফাই করি। আমরা অবজেক্টকে ক্লাসিফাই করব। অবজেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো ডিরেক্ট অবজেক্ট, একটাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট। বাংলাদেশ ব্যাংক অথবা আইবি এর যে এক্সাম গুলা, সেইখানে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট থেকে কোনো কোয়েশ্চেন সাধারণত এখনো পর্যন্ত আসেনি। সামনে যদি আসে তো আসতে পারে। আইবিএতে আসবে না, বাংলাদেশ ব্যাংকে আসলেও আসতে পারে, বাট অন্যান্য যে পরীক্ষাগুলো আপনারা দিয়ে থাকেন সরকারি চাকরি, সেখানে কিন্তু ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টিভ বিষয়ে কোয়েশ্চেন আসে। এই কারণে কেয়ারফুল থাকবে। সো আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিব কিভাবে আপনি ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝতে পারবেন। আপনাদের কাছ থেকে আগে জিজ্ঞাসা করি, বলেন তো কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? ব্যক্তিবাচক হইলে ইনডিরেক্ট আর বস্তু হইলে ডিরেক্ট। আমরা যেটা আরাফাত বাংলায় মোহন, মুখ্য কর্ম আর গৌণ কর্ম বলি বাংলায়। হ্যাঁ, আরাফাত কি মোহন দিয়ে প্রশ্ন আপনাকে। করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ অবজেক্ট পাওয়া যাবে আর কি। ওকে, Direct. তাপস এবং আরাফাত মোহন এই দুজনের কাছে আমার কোয়েশ্চেন, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? মাই মাদার। মাই মাদার। কি অবজেক্ট? কি অবজেক্ট? স্যার মাই যখন মাদার কি একটাই অবজেক্ট? এটা তো গৌণ অবজেক্ট। ভাইয়া বাংলা পড়াচ্ছি না ভাইয়া, ইংলিশে কথা বলেন। ইনডিরেক্ট 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 অবজেক্ট। এই কারণেই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি। এই যে লাইনটা আপনি বলেছেন, যদি ভুল না করে থাকি, এটা আমাদের গ্রামার বইতে লেখা থাকে, বাট এই লাইনটার কারণে আপনি এই ভুল অ্যান্সারটা দিন। মাই মাদার ডিরেক্ট অবজেক্ট। সো মনে হয় আরেকজন কারেক্ট অ্যান্সার দিতে গিয়ে থেমে গিয়েছেন। সো ওইটাই আমি বলছি, খেয়াল করেন।
শুধুমাত্র নাউন এবং প্রোনাউন সেন্টেন্স অবজেক্ট হিসেবে বসবে। এটা যেমন সাবজেক্টের ক্ষেত্রে বলেছিলাম, অবজেক্টের ক্ষেত্রে। এখন আমার ডিরেক্ট এবং ইনডিরেক্টটা ভালো করে চিনতে হবে। দেখেন খেয়াল করে, এই যে ডিরেক্ট অবজেক্ট শুধুমাত্র বস্তুবাচক, ইনডিরেক্ট অবজেক্ট শুধুমাত্র ব্যক্তিবাচক, এটা ঠিকই। ওকে, আমরা এইভাবে মাথায় ঢুকাবো না। আমরা কিভাবে ঢুকাবো দেখেন খেয়াল করে, হি বট আ ল্যাপটপ অ্যান্ড এ ক্যামেরা। এই সেন্টেন্সটা খেয়াল করেন, হি বট আ ল্যাপটপ অ্যান্ড এ ক্যামেরা। এই সেন্টেন্সে আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, কিন্তু হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না। আমি কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলেন তো? সে কি কিনেছে, আপনি উত্তর পাচ্ছেন এই ল্যাপটপ, এ ক্যামেরা, রাইট? কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে কি এই সেন্টেন্সে কোনো উত্তর পাওয়া যাচ্ছে? না। যাচ্ছে না। পরের সেন্টেন্সে দেখেন, মাই ফাদার লাভস মি অ্যান্ড মাই সিস্টার। এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু হুম দিয়ে প্রশ্ন করে ঠিকই উত্তর পাওয়া যাচ্ছে, রাইট? আমার কথা কি বুঝতে পেরেছেন? যখন কোন সেন্টেন্সে আপনি হোয়াট এবং হুম দুইটা দিয়েই প্রশ্ন করে শুধু একটার ক্ষেত্রে উত্তর পাবেন, অন্যটার ক্ষেত্রে পাবেন না, সেগুলা যতগুলাই হোক সব ডিরেক্ট অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ব্যক্তি বস্তু এই হিসাব থেকে বেরোয় আসবে। আপনার প্রশ্ন হবে হোয়াট এবং হুম দুইটা দিয়ে। আপনি যদি শুধু হোয়াট দিয়ে পান, হুম দিয়ে না পান, অথবা শুধু হুম দিয়ে পান, হোয়াট দিয়ে না পান, তাহলে যা পাবেন সব ডিরেক্ট। আর যদি দুইটা দিয়েই উত্তর পান, হোয়াট দিয়ে উত্তর পাইলেন, হুম দিয়ে উত্তর পাইলেন, তখন হোয়াট একটা ডিরেক্ট, হুম একটা ইনডিরেক্ট। আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার। এই জিনিসটা মাথায় রাখবেন, ডিরেক্ট ইনডিরেক্ট সবই বুঝতে পারবেন। এখন আপনাদের মাথায় রাখার দরকার নাই, বাট এই জিনিসটা কিভাবে হইলো সেইটা একটু ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, কিল একটা শব্দ আছে, KILL, কিল। কিল মানে হত্যা করা। আপনার বাসায় যে ফ্যানটা আছে, ফ্রিজটা আছে, সেগুলোকে কি আপনি কখনো কিল করতে পারবেন? হত্যা করতে পারবেন? না। আপনি সেগুলোকে ভেঙে ফেলতে পারেন, তাই না? জি স্যার। কিন্তু আপনি একটা গরুকে, একটা ছাগলকে ভেঙে ফেলতে পারবেন নাকি হত্যা করতে পারবেন? করতে পারবো। সো হত্যা করতে যেই পারবো। শব্দটা যার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সেখান থেকেই আসে ডিরেক্ট অবজেক্ট। যেই শব্দটা যার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন ড্রাইভ শব্দের অর্থ চালনা, তাই না? চালানো। এখন ড্রাইভ শব্দের সাথে ডিরেক্টলি কানেক্টেড কি? গাড়ি, বাস, ট্রাক, প্লেন, এগুলা হচ্ছে ড্রাইভ। প্লেন তো আর ড্রাইভের সাথে কানেক্টেড না, বাস, ট্রাক এগুলো হচ্ছে ড্রাইভের সাথে কানেক্টেড, রাইট? এখন থ্রো শব্দের অর্থ ছুঁড়ে মারা। থ্রো শব্দের সাথে ডিরেক্টলি কানেক্টেড কোন জিনিসগুলা? নিশ্চয়ই বাস, ট্রাক এগুলা থ্রো এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সেরকম কিল শব্দের সাথে ডিরেক্টলি কানেক্টেড হবে সবসময় ব্যক্তিবাচক বা প্রাণীবাচক জিনিসপত্র। এরকম আরেকটা শব্দ আমি বলতে পারি আপনাকে, হেল্প। হেল্প মানে সাহায্য করা। আপনি কোনো বস্তুবাচক জিনিসকে হেল্প করতে পারবেন না, হেল্প করতে পারবেন শুধুমাত্র প্রাণীবাচক জিনিসগুলোকে, রাইট? আপনি আপনার বসার টেবিলকে কখনো হেল্প করতে পারবেন না। তার মানে এই যে ডিরেক্ট কানেকশন, সেখান থেকে ডিরেক্ট অবজেক্টটা আসে। বাট আমরা যেহেতু ইংলিশের সকল শব্দের অর্থ জানি না, তাই আমাদের এই গ্রামার মাথায় ঢুকানোর দরকার নাই। এইখানে আপনাদেরকে যেটা বলছি এটা দিয়েই হয়ে যাবে। যদি আপনি দুইটা দিয়ে উত্তর পান, তাহলে হোয়াট এরটা হচ্ছে ডিরেক্ট আর হুম এরটা হচ্ছে ইনডিরেক্ট। আর যদি একটা দিয়ে উত্তর পান, যেটা পাবেন সেটাই ডিরেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। Now let's move on to next topic. এর পরের যে টপিকটায় আমরা যাব, অবজেক্টের পরে
আহ সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখেন আপনারা সবাই কমপ্লিট নামক একটা শব্দের সাথে পরিচিত। কমপ্লিট শব্দটার অর্থ কি? কমপ্লিট শব্দের অর্থ হচ্ছে যেটা কমপ্লিট, সম্পূর্ণ হয়েছে। সেই কমপ্লিট শব্দ থেকে আসছে আরেকটা শব্দ কমপ্লিমেন্ট, যেটা পরিপূর্ণ করে দেয়। তো কমপ্লিমেন্ট শব্দটা তে যাওয়ার আগে বা কমপ্লিমেন্ট টপিকটা আপনাদের সাথে পড়ানোর আগে আমি যদি আপনাদেরকে এই সেন্টেন্সটা নিয়ে একটা বেকায়দা প্রশ্ন করি, দেখি আপনাদের উত্তরটা কেমন হয়। এই যে যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সটা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তো এই সেন্টেন্সের ভিতরে যে মাই ফাদার এটা সাবজেক্ট, তাতে আপনাদের বুঝতে আশা করি কোনো সমস্যা নাই। এবং একই সাথে মি হচ্ছে একটা অবজেক্ট এবং মাই সিস্টার এটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? এখন আমার কোয়েশ্চেন, আমি যদি আপনাদেরকে বলি মাই ফাদার আর মি এরা কি একই জিনিস নাকি আলাদা জিনিস? অ্যান্সার করেন। স্যার ভিন্ন ব্যক্তি। ভিন্ন ব্যক্তি। আলাদা স্যার। হ্যাঁ, কেন আলাদা? এবং সিস্টার দুটোই তো দুটো ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। এটা তো আপনি মাই ফাদারের অর্থ জানেন, মি অর্থ জানেন, সেই কারণে বলছেন। গ্রামেটিক্যালি বলেন তারা কেন আলাদা? পজিশনের কারণে, মানে সাবজেক্ট অবজেক্ট। এটার কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাকশন ডুয়ার আর অবজেক্ট এখানে হচ্ছে একজন হচ্ছে অ্যাকশন রিসিভার। ডুয়ার আর রিসিভার। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে অ্যাকশন ডুয়ার আর অবজেক্ট হচ্ছে অ্যাকশন রিসিভার। এই কারণে মাই ফাদার এবং মি আলাদা, মাই ফাদার এবং মাই সিস্টার আলাদা, ভিন্ন বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিই। Our captain is শান্ত। Our captain is শান্ত। এই সেন্টেন্সের অবজেক্ট কি? ক্যাপ্টেন। একজন উত্তর করেই আবার মিউট হয়ে গিয়েছেন, বুঝতে পারি নাই কে বললেন। ক্যাপ্টেন। ক্যাপ্টেন। ইমরান হোসেন, আপনি বলেন ক্যাপ্টেন কেন অবজেক্ট, এক্সপ্লেইন করেন। কারণ ক্যাপ্টেনটার অ্যাকশন রিসিভার আর শান্ত হলো। আমি একটু আগে আপনাকে বলেছি সেন্টেন্সে অবজেক্ট কিভাবে খুঁজে পাওয়া যায়, ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে। আপনি কোন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে ক্যাপ্টেন উত্তর পেয়েছেন সেটা বলেন। ইজ ভার্ব। হ্যাঁ, ইজ ভার্বকে প্রশ্নটা কিভাবে করেছেন, প্রশ্নটা করেন তো। শান্ত। আওয়ার ক্যাপ্টেন ইজ শান্ত, সো কে কি প্রকার ভার্বটাকে প্রশ্ন করেন। আপনি হচ্ছে তো না। কে এর কি ইংলিশ তো কি হয় শান্ত? স্যার বুঝলেন? এখানে তো অবজেক্ট না। আমি এটা অবজেক্ট কি অবজেক্ট না সেটা তো পরের বিষয়, পরে আমি এক্সপ্লেন করব। আমি ইমরানের সাথে কথা বলছিলাম, ইমরান ক্যাপ্টেনটাকে বলেছেন অবজেক্ট, তাকে আমি জিজ্ঞেস করছি আপনি ভার্বকে প্রশ্ন করার কথা, আপনি ভার্বকে কিভাবে প্রশ্ন করবেন। দেখেন উপরের সেন্টেন্সে আমি ভার্বকে প্রশ্ন করি, আমার বাবা কাকে ভালোবাসে। এটাই তো কোয়েশ্চেন। আপনি এইভাবে ভালোবাসে, এই যে দেখেন আমি কাকে ভালোবাসে ভার্ব দিয়ে প্রশ্ন করেছি। ইমরান আপনি এখন ইজ দিয়ে প্রশ্ন করেন তো, যেটার উত্তর আপনি ক্যাপ্টেন বের করবেন। করতে পারছেন ইমরান? না, করা যাচ্ছে না তো। আপনি যদি করতে না পারেন তাহলে তার শুধু শুধু ইমরানকে অবজেক্ট বলার দরকার নাই। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি যে এই সেন্টেন্সে যেই ক্যাপ্টেন সেই শান্ত, দুইটা একই জিনিস, আপনারা কি আমার সাথে
একমত একমত। হবেন নাকি একমত হবেন না? হ্যাঁ, একমত একমত। একমত স্যার। এই একটু আগে আমরা শিখলাম সাবজেক্ট এবং অবজেক্ট কখনো এক জিনিস হয় না, কারণ একটা অ্যাকশন ডু আর একটা অ্যাকশন রিসিভার, শিখলাম না? তাহলে এই জায়গায় গিয়ে আমরা দেখলাম যে যেটা সাবজেক্ট আর যেটা অবজেক্ট এটা একই জিনিস হয়ে গেল। তো সেইখান থেকে আমরা বুঝলাম যে শান্ত আসলে অবজেক্ট না। কেন এটা অবজেক্ট না সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম, যেটা আপনাদের মধ্যে সার্জিনা সরোয়ার অ্যান্সার করেছেন। তিনি বলেছেন লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকবে না, কারেক্ট? লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকবে না, লিঙ্কিং ভার্বের পরে থাকবে কমপ্লিমেন্ট। দিস ইজ আ লিঙ্কিং ভার্ব। এখন এখন আমি তো আপনাদেরকে বলেছি যে লিঙ্কিং ভার্ব দিয়ে স্ট্যাটাস বুঝায়, তাহলে এখানে স্ট্যাটাসটা কিভাবে বুঝানো? দেখেন আমি সেই আলোচনায় আসতেছি। মূল বিষয়টা হচ্ছে, আমি দুইটা সেন্টেন্স দেখেন লিখি। রাসেল ইজ মাই ফ্রেন্ড। রাসেল ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সের ভিতরে দেখেন মাই ফ্রেন্ড এই জিনিসটা রাসেলের একটা অবস্থা প্রকাশ করছে। আমি ফ্রেন্ডের জায়গায় যদি এনিমি দেই তাহলে রাসেল আমার এনিমি হয়ে যাবে, এখন ফ্রেন্ড আছে, তাই না? তাহলে এটা কিন্তু রাসেলের একটা অবস্থা, রাসেলের একটা অবস্থা। রাসেল এবং মাই ফ্রেন্ড দুটো একই জিনিস, আপনি এভাবেও বলতে পারেন, অথবা মাই ফ্রেন্ড হচ্ছে রাসেলের একটা অবস্থা, রাইট? রাসেলের একটা স্ট্যাটাস। সো আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, দেখেন খেয়াল করে, মাই ফ্রেন্ড is happy. মাই ফ্রেন্ড ইজ হ্যাপি, এই সেন্টেন্সে যে হ্যাপি কথাটা বলেছি সেটাও কিন্তু মাই ফ্রেন্ডের একটা অবস্থা। তো এখানে রাসেলটাও সাবজেক্ট, মাই ফ্রেন্ডটাও সাবজেক্ট। অন্যদিকে প্রথম সেন্টেন্সে মাই ফ্রেন্ড হচ্ছে রাসেলের কমপ্লিমেন্ট, অন্যদিকে হ্যাপি হচ্ছে মাই ফ্রেন্ডের কমপ্লিমেন্ট। দেখেন খেয়াল করে, মাই ফ্রেন্ড এইটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে নাউন হিসেবে কমপ্লিমেন্টের কাজ করছে, অন্যদিকে হ্যাপি এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্টের কাজ করছে। সুতরাং পার্ট অফ স্পিচ যে আটটা আছে, সেই আটটা পার্ট অফ স্পিচের মধ্যে সাধারণত নাউন এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করে। এইভাবে আপনারা মাথায় ঢুকাতে পারেন, অথবা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এভাবেও মাথায় ঢুকাতে। আপনি যদি লিঙ্কিং ভার্ব চিনেন তাহলে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা কমপ্লিমেন্ট, আর আপনি যদি কমপ্লিমেন্ট চিনেন তাহলে যেখানে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে সেখানকার ভার্বটা লিঙ্কিং, ভাইস ভার্সা। আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে কমপ্লিমেন্টটা কি কমপ্লিট করছে সেইটা যদি বোঝার চেষ্টা করি। আমি যদি এসে আপনাদেরকে বলি রাসেল হচ্ছে, কই যদি থেমে যায়, তখন ইউ ওয়ান্ট টু হিয়ার মোর, আপনি আর একটু বেশি শুনতে চান, তাহলে আমাকে বলতে হবে রাসেল হচ্ছে আমার বন্ধু। তখন আপনার ভিতরে সেন্সটা কমপ্লিট হয়। এই যে মাই ফ্রেন্ড এভাবে কমপ্লিমেন্টের কাজ করছে। কাকে কমপ্লিট করছে? সাবজেক্টকে কমপ্লিট করছে। যেহেতু সাবজেক্টকে কমপ্লিট করছে তাই এটার নাম সাবজেক্ট হবে। আমি আরো কিছু সেন্টেন্স দেখি, সেন্টেন্স দেখে তারপর কথা বলি। দেখেন আমি এখানে বলছি, এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট ভার্ব ইজ অলওয়েজ লিঙ্কিং ভার্ব, অর্থাৎ স্ট্যাটাস প্রকাশ করছে। দেখেন আমি বলছি হি ইজ তাইসির, আমি যদি এই তাইসিরটাকে চেঞ্জ করে রাসেল করে দেই তাহলে এই হিটা হয়ে যাচ্ছে রাসেল। আমি যদি এইখানে অন্য কারোর নাম যদি বলি, বা অন্য আমি যদি বলি হি ইজ স্টুডেন্ট, তাহলে হিটা হয়ে যাচ্ছে স্টুডেন্ট, রাইট? সো দিস টাইসির ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান কমপ্লিমেন্ট। এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। দেখেন মাশরাফি ইজ ক্যাপ্টেন, এই সেন্টেন্সে ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট, কাকে কমপ্লিট করছে? মাশরাফিকে কমপ্লিট করছে। আমি যখন বলছি মাশরাফি ইজ কমপ্লিমেন্ট, মাশরাফি হচ্ছে কি, হচ্ছে ক্যাপ্টেন, এটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে। জন ইজ হ্যাপি, এখানে হ্যাপিটা নাউন না অ্যাডজেক্টিভ, বাট এটা হচ্ছে জনেরই একটা অ্যাট্রিবিউট প্রকাশ করছে, সো এটাও কমপ্লিট। তার মানে কমপ্লিমেন্ট হিসেবে কি বসে সাধারণত? এর আগের বার কিন্তু আমরা অনলি কথাটা ব্যবহার করেছি, এখানে আমরা জেনারেলি কথাটা ব্যবহার করেছি, কারণ আছে পরে শিখবেন। এখন মাথায় রাখেন সাধারণত নাউন এবং অ্যাডজেক্টিভই সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখন পর্যন্ত আমরা যে কয়টা জিনিস মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করলাম সেটা যদি আমি একটা সামারাইজ করার চেষ্টা করি,
অল্প কথায় সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, সাবজেক্ট এবং ভার্ব। ভার্বের কাজ দুইটা, অ্যাকশন বা স্ট্যাটাস শো করা। ভার্ব যার অ্যাকশন বা স্ট্যাটাস শো করে সেটাই হচ্ছে সাবজেক্ট। শুধুমাত্র নাউন এবং প্রোনাউন সেন্টেন্সের সাথে হিসেবে ব্যবহৃত হয়। ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দুই রকম হতে পারে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। উপরে যেটা শিখেছিলাম, ভার্ব দুই রকম কাজ করে, একটা অ্যাকশন আর একটা স্ট্যাটাস। যখন স্ট্যাটাস শো করে, যে ভার্ব গুলো স্ট্যাটাস শো করে তারপরে যে ওয়ার্ডটা আসে সেই ওয়ার্ডটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত বসে হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। আমি এর পরবর্তীতে আপনাদেরকে যত ইংলিশ গ্রামার শিখাবো, এই ইংলিশ গ্রামার গুলো এই বেসিকটার উপরে দাঁড়িয়েই শেখানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত যা যা দেখিয়েছি এই বেসিকটার উপরে দাঁড়িয়েই আমাদের বাকি গ্রামার গুলো ইনশাল্লাহ আমরা শিখবো। নাও আরো একটা কমপ্লিমেন্ট আছে, যেহেতু আমি আপনাদেরকে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট শিখিয়েছি, এই সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে আরো একটা জিনিস আছে যেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। যদিও এটা পরীক্ষায় এখান থেকে কখনো প্রশ্ন আসে না, বাট অবজেক্ট কমপ্লিমেন্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইলেক্ট একটা ভার্ব, ইলেক্ট, আপনারা সবাই এই ভার্বটার সাথে পরিচিত, ইলেক্ট, বলেন তো ইলেক্ট শব্দের অর্থ কি? নির্বাচন করা, গুড। আপনি কাকে নির্বাচন করেন? প্রতিনিধি, আপনি যখন চেয়ারম্যান নির্বাচন করেন তখন আপনি কাকে নির্বাচন করেন? চেয়ারম্যানকে। ভুল উত্তর। শোনেন, এই যে ভার্বের যে ডিরেক্ট বিষয়টা না, এইখানেই আমাদের ভালো করে মাথায় ঢুকাতে হবে, একটু মনোযোগ দিবেন। আমি বেশিক্ষণ আর ক্লাস নিব না আজকে, তারপর একটু মনোযোগ দিবেন। আপনি আসলে চেয়ারম্যানের যে নির্বাচন করেন সেখানে এই ফার্স্টে যে উত্তরটা দিয়েছেন প্রার্থী, আপনি আসলে 5 জন প্রার্থীর মধ্যে নির্বাচন করেন। আমরা যারা ভোটার আছি তারা যখন ভোট দেই, ওই 5 জন প্রার্থীর ভিতরে একজনকে নির্বাচন করি। সো ইউ ইলেক্ট আ পার্সন, ইউ ডোন্ট ইলেক্ট ইউর চেয়ারম্যান, ইউ ইলেক্ট আ পার্সন। যখন আপনার ইলেক্টের কাজ শেষ, আপনার ভার্বের অ্যাকশন ডান, কাজ যখন শেষ হয়ে যায় তারপরে একজন চেয়ারম্যান হন, তার আগে না। তার মানে ইলেক্ট শব্দটা ডিরেক্ট অবজেক্ট, ইলেক্ট শব্দটা ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য পার্সন, নট দ্য চেয়ারম্যান অর মেয়র অর এমপি ইটসেলফ। আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। আরেকটা উদাহরণ দিই, যখন যখন কোনো বিচারক, যখন কোনো বিচারক রায় দেন, যখন কোনো বিচারক রায় দেন, গিলটি অথবা ইনোসেন্ট হোয়াট এভার ইট ইজ, এই রায়টা কাকে দেন? কোনো ব্যক্তিকে দেন, কোনো ব্যক্তিকে রায় দেন। এখন আপনি যদি কোনো বিচারালয়ে গিয়ে আপনি এই নিউজটা শোনেন যে বিচারক রায় দিয়েছেন, তাতে কিন্তু আপনার সম্পূর্ণ কোশ্চেন ফুলফিল হবে না। আপনি কি রায় দিয়েছেন এটাও কিন্তু আপনার জানার ইচ্ছা হবে, রাইট? এই যে কমপ্লিমেন্টটা, এটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। বিচারক কারোর বিচার করেছেন, এর পরে যে জিনিসটা আসে সেটাকেই বলি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। খেয়াল করেন, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এই যে যে সেন্টেন্সটা আমরা বলেছি, এই সেন্টেন্সে আমরা আসলে হিম হচ্ছে অবজেক্ট। সো আমার সেন্টেন্স হচ্ছে এতটুক, উই ইলেক্টেড হিম। বাট আপনি যখন এটা শুনছেন তখন ইউ ওয়ান্ট টু নো মোর, ইলেক্ট তো করেছি কি হিসেবে, দেন ইউ টেল হিম যে ইউ ইলেক্টেড হিম চেয়ারম্যান। এই যে চেয়ারম্যান শব্দটা, ইট ইজ নট অ্যান অবজেক্ট, রাদার ইট ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট। কাকে কমপ্লিট করছে? হিমকে কমপ্লিট করছে। পরের সেন্টেন্সে দ্য জাজ অ্যাডজাজড হিম ইনোসেন্ট, এখানে অবজেক্ট হচ্ছে হিম, অ্যাডজাজের অবজেক্ট হচ্ছে হিম, বাট ইউ ওয়ান্ট টু নো যে জাজমেন্টটা কি হয়েছে, দেন ইউ ফাইন্ড দ্য অ্যান্সার ইনোসেন্ট হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। বলেছি না কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিস বসে, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ জেনারেলি। এই যে প্রথম সেন্টেন্সে চেয়ারম্যান নাউন, পরের সেন্টেন্সে ইনোসেন্ট অ্যাডজেক্টিভ। এইটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমাদের বাবারা যে গ্রামার বই পড়তেন সেই গ্রামার বইতে এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হতো, এখনকার বইতে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। ইংলিশে অল্প কয়েকটা শব্দ আছে, ইংলিশে অল্প কয়েকটা শব্দ আছে যেই শব্দগুলোর পরে অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। এরকম শব্দগুলো কি?
ইলেক্ট একটা, সিলেক্ট একটা, অ্যাডজাস্ট একটা, কনসিডার একটা, রিকগনাইজ একটা, এরকম কয়েকটা শব্দ আছে। ম্যাক্সিমাম হয়তো 12-13টা শব্দ হতে পারে, যে শব্দের পরে সাধারণত অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকে। মাথায় রাখবেন, অবজেক্ট কমপ্লিমেন্ট তার মানে কিন্তু ভার্বটা কিন্তু ট্রানজিটিভ, অর্থাৎ অবজেক্ট আছে, সেই অবজেক্টের পরে এই কমপ্লিমেন্টটা ব্যবহার করে। এটা পরীক্ষায় সাধারণত আসে না, তো এটা নিয়ে আমাদের এখন বেশি মাথা না ঘামাইলেও চলবে, বাট আমাকে এটা বোঝার জন্য এই জিনিসটা আমাদের দরকার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারে, আদারওয়াইজ আমরা একটা এক্সারসাইজে যাবো এখন। আচ্ছা, আমি একদম শুরুতে যখন আপনাদের এক্সারসাইজে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আপনারা এম, ইজ, ওয়াজ, ওয়ার এগুলা সম্পর্কে পরিচিত, আপনারা বি ভার্বের সাথেও পরিচিত। এখন আমাকে একটু বলবেন কাইন্ডলি যে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর এই জিনিসগুলোর ভিতরে সম্পর্ক বি ভার্ব কয়টা? এনিবডি? I am a student. I am going to office. এই যে দুটো আমি সেন্টেন্স লিখলাম, এই দুটো সেন্টেন্সের ভিতরে আমি একটা কমন শব্দ ব্যবহার করেছি am। এই দুটো am এর মধ্যে পার্থক্য কি আছে নাকি দুটো একই জিনিস? স্যার প্রথমটা বি ভার্ব, দ্বিতীয়টা লিঙ্কিং ভার্ব। প্রথমটা বি ভার্ব, দ্বিতীয়টা লিঙ্কিং ভার্ব। কেন দ্বিতীয়টা লিঙ্কিং ভার্ব? স্যার অবজেক্ট নাই। স্যার প্রথমটা লিঙ্কিং ভার্ব, তৃতীয়টা হচ্ছে প্রথমটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এখন পর্যন্ত যতগুলো অ্যান্সার পেলাম একটা অ্যান্সারও কারেক্ট পাই নাই। ফারজানা, নীরা, আপনি দ্বিতীয়টাকে লিঙ্কিং ভার্ব বলেছেন, বাট আই এম গোয়িং টু অফিস এটা কিন্তু ছোটবেলা থেকে আশা করি শিখে আসেন অক্সিলারি ভার্ব হিসেবে। জি স্যার, জি স্যার। তো আই এম স্টুডেন্টটা আপনি লিঙ্ক। আপনি হ্যাঁ অবজেক্ট নাই বললেন দ্বিতীয় সেন্টেন্সে, তো প্রথম সেন্টেন্সে অবজেক্ট তো নাই। আচ্ছা, এখন আমরা এখানে কয়েকটা জিনিস একটু মাথা খাটাই, মাথা ঠান্ডা রাখি, এই জিনিসটাও আমাদের জন্য ক্লিয়ার হওয়া জরুরি। প্রথম কথা হচ্ছে মাথায় রাখবেন বিভার পাঁচটা, এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, এই পাঁচটাকে আমরা বিভাগ করবো। ওকে, সো এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার এই পাঁচটাকে বিভাগ বলবো। এগুলোকে আমরা অনেকে বিভার বলতে চাই, মাথায় রাখবেন এগুলো বিভাগ না, এটা হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার এর বিভিন্ন ফর্ম। সো বিভাগ বেসিক্যালি পাঁচটাই, এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। এর মধ্যে এম, ইজ, আর আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, ওয়াজ, ওয়্যার আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আই অ্যাম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে এম শব্দটার অর্থ কি? হই। দ্বিতীয় সেন্টেন্সে এম শব্দটার অর্থ কি? স্যার এই আমটা টেন্স বোঝাচ্ছে, টেন্সের অক্সিলারি হিসেবে কাজ করতেছে আর কি। আমার সাহায্যকারী প্রশ্ন হচ্ছে ভার্ব। অর্থ কি? আরাফাত মোহন, অর্থ কি মানে দ্বিতীয় সেন্টেন্স? স্যার বর্তমান কালে কোনো কাজ করা বোঝাচ্ছে। আরে বাবা রে, আপনি অর্থ অর্থ জানতে কোনো চাচ্ছি, আপনি অনেক কিছু কথা বলতেছেন। আপনি বলেন এই যে সার্জিনা সরোয়ারের মতো অর্থ নাই, এটা বলেন। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে সেইভাবে আর কি পার্টিকুলার হ্যাঁ, অর্থ বলবেন না। পার্টিকুলারলি না, এটার অর্থ নাই, এটার অর্থ নাই। কেন অর্থ নাই? কারণ এটা অক্সিলিয়ারি ভার্ব, তাই অর্থ না। অক্সিলিয়ারি ভার্বের অর্থ থাকে না সাধারণত, মডেল অক্সিলিয়ারি ভার্বের অর্থ থাকে, নর্মাল অক্সিলিয়ারি ভার্বের অর্থ থাকে না। এখন যখন আপনি এম এর অর্থ পাবেন, আই অ্যাম এ স্টুডেন্ট, এম এর যখন অর্থ পাবেন সেটাকে বিভাব বলবেন, আর যখন অর্থ পাবেন না তখন সেটাকে অক্সিলিয়ারি ভার্ব বলবেন। এই জিনিসটা যেন মাথায় থাকে,
ক্লিয়ার? স্যার যখন আবার একটু আপনি রিপিট করেন। যখন আপনি যেখানে লেখা আছে পড়েন, যখন আপনি এম এর অর্থ পাবেন সেটাই হচ্ছে বি ভার্ব, আর যখন অর্থ পাবেন না তখন হচ্ছে অক্সিলিয়ারি। ক্লিয়ার? যখন বি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ আর ব্যবহার হবে তখনই সেটা মেইন ভার্ব, তখনই সেটা লিঙ্কিং। ক্লিয়ার? সো এই হচ্ছে এম ইজ ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই চারটা ব্যবহার। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি প্রথমটাকে বললাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আপনি একটু আগেই বলছিলেন, আমিও যেভাবেই জানি, যেখানে আই ইকুয়াল কোনটা? টু স্টুডেন্ট, যে এটা আই হ্যাঁ সেই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, হ্যাঁ আমি আই। সো হ্যাঁ এই এম কেন এখানে লিঙ্কিং ভার্ব বললাম না? আমি তো বললাম যে লিঙ্কিং ভার্ব, তাহলে আমার ভুলটা? এম কে আমি নিজেই তো লিঙ্কিং ভার্ব। আমি একটু আগে কি বললাম? আমি বললাম আই এম এ স্টুডেন্টের মধ্যে এমটা হচ্ছে বি ভার্ব। যখন এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখনই সেটা লিঙ্কিং ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমার কথা বুঝতে পেরেছেন এখন? মানে এই এমটা বি ভার্ব, এই এমটা মেইন ভার্ব, এই এমটা লিঙ্কিং। জি স্যার, ঠিক আছে। আর এই এমটা শুধুমাত্র অক্সিলারি ভার্ব, আর কিছু না। আরো কিছু আছে কিন্তু এটা লিঙ্কিং ভার্ব না, এটা বি ভার্ব না, এটা মেইন ভার্ব না, এটা শুধু অক্সিলারি ভার্ব। আর একবার বুঝতে পেরেছেন? জি স্যার, আমি আর কি এতদিন এটাকে লিঙ্কিং ভার্ব এন্ড হচ্ছে মেইন ভার্ব জানতাম, আজকে আবার নতুন জানলাম এটা বি ভার্ব। ঠিক হ্যাঁ, আছে স্যার, এটাই। মানে ঠিক আছে। লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে তখনই am is আর was are ব্যবহার হবে যখন সেটা বি ভার্ব, তখন। এনিওয়ে, মানে ঢাকা আগে একটা বিভাগ, তারপরে এটা একটা রাজধানী, এইভাবে আছে। সো এখন আমি যাই আপনাদের একটা এক্সারসাইজে, সেই এক্সারসাইজের ভিতরে অনেক কিছু আছে। সেই এক্সারসাইজের ভিতরে আপনাদের অ্যান্সার করতে হবে কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা সাবজেক্ট, এগুলো আপনাদেরকে বলতে হবে। এবং এই এক্সারসাইজের ভিতরে আহ আশা করি দেখতে পাচ্ছেন প্রথমটা যেটা সহজ সেগুলো আমি বলে দিব। পাবলো হচ্ছে একটা সাবজেক্ট। পাবলো ওয়াজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কি বলেন? কি কি বলবেন, অপশন কি কি সেটা খেয়াল করেন। খালি অবজেক্ট বললে হবে না, এইগুলা বলতে হবে। সাবজেক্ট নাকি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট কমপ্লিমেন্ট, আপনি এগুলো আলাদা আলাদা করে বলবেন। সো পাবলো একটা সাবজেক্ট, ওয়াজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কি? স্যার এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট স্যার। সাবজেক্ট একজন কমপ্লিমেন্ট। বলেছেন ডিরেক্ট অবজেক্ট। তো এটা কি অন্য জিনিসের অ্যান্সার হচ্ছে? ঠিক আছে, এনিওয়ে, ইন্টেলিজেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট আপনারা যারা অ্যান্সার করেছেন কারেক্ট। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বিকজ এটা পাবলোর একটা স্ট্যাটাস প্রকাশ করছে। হি গ্রিউ আপ ইন ওক্লাহোমা এন্ড বিকেম অ্যান এক্সপার্ট হর্স রাইডার। বলেন হর্স রাইডার এটা কি? হ্যালো, স্যার এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার কথা, কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে? কারণ স্যার সে এর তো তালমাতে বড় হয়েছে এবং সে হর্স রাইডার হিসেবে এক্সপার্ট হয়েছে, তো এটাও যা হিও এটা তো তো স্যার। আপনার উত্তর হইলো না ভাইয়া, উত্তরটা এভাবে দিবে। সাবজেক্টকে বুঝাইছে হি বিকেম এ ডক্টর, এটা ডক্টরটা হি এর একটা স্ট্যাটাস, তাই এটা কম। ভাইয়া বুঝতে পেরেছেন? মানে হর্স রাইডারটাকে আপনি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট সেটা বুঝতে হবে। দেখেন, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এটা একটা অ্যাকশন। পরীক্ষায় পাশ করে ডক্টর হয়ে গিয়েছেন, এটা হচ্ছে একটা অবস্থা। এই কারণে বিকামটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর এই কারণেই হর্স রাইডারটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরেরটা বিফোর রিচিং হিজ 18th বার্থডে হিজ সিস্টার পাওলা, এটা সাবজেক্ট আমি বলে দিলাম।
ওয়াজ এ গুড ডান্সার, বলেন গুড ডান্সার কি? পলা হচ্ছে সাবজেক্ট, গুড ডান্সার কি? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট। সাবজেক্ট Subject. কমপ্লিমেন্ট। After our disagreement on the first day of university, they হচ্ছে subject, both became my friends. My friends কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ দে এবং মাই ফ্রেন্ড একই মানুষকে বোঝাচ্ছে, রাইট? দে বোথ বিকেম মাই ফ্রেন্ডস। উই ইউজ টু প্লে টুগেদার এভরি আফটারনুন। মাই ফাদার, এটা সাবজেক্ট, ওয়ান্স বট আ ডগ ফর মি। এ ডগ, এটা কি? অবজেক্ট। অবজেক্ট। শুধু অবজেক্ট বললে তো হবে না ভাইয়া। ডিরেক্ট। এটা ডিরেক্ট অবজেক্ট স্যার। ডিরেক্ট অবজেক্ট। ফর মি, মিটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। পলা নেম মাই ডগ লুসি, বলেন লুসি কি? স্যার এটা অবজেক্ট কমপ্লিমেন্ট স্যার। কে বললেন এটা? অবজেক্ট স্যার আমি কমপ্লিমেন্ট। গুড। অবজেক্ট কমপ্লিমেন্ট। পাওলা নেম মাই ডগ লুসি, এই যে দেখেন পাওলা নেম মাই ডগ, এই মাই ডগ হচ্ছে অবজেক্ট, কিন্তু আপনি শুনতে চাচ্ছেন, ঠিক আছে নামটা রাখছো, নামটা কি? লুসি, দ্যাট ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট। থিঙ্কিং অ্যাবাউট দেম অলওয়েজ মেক্স মি, মিটা কি? স্যার এটা কি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। মেক্স মি স্যাড, স্যাড কি? স্যার হচ্ছে Object স্যার complement. এটা কমপ্লিমেন্ট স্যার। কমপ্লিমেন্ট কারেক্ট অ্যান্সার না, ঠিক করে বলো। স্যার অবজেক্ট Object. কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শিখাইতে ভুলে গেছি, সেটা হইতেছে, দেখেন খেয়াল করে, মাই ড্যাড bought me a mobile। এই সেন্টেন্সের ভিতরে ইনডিরেক্ট অবজেক্টটা আগে আছে, ডিরেক্ট অবজেক্টটা পরে আছে, কোনো সমস্যা নাই। এখন আপনি চাইলে ডিরেক্ট অবজেক্টটা আগে লিখতে পারেন, বাট সেই ক্ষেত্রে ইউ নিড আ প্রেপোজিশন। মাই ফাদার বট আ মোবাইল ফর মি। ওকে, তার মানে চাইলে আমরা ডিরেক্টটা আগে লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে ইনডিরেক্টের আগে একটা প্রেপোজিশনের দরকার হবে। ওকে, এই হচ্ছে আপনাদের বেসিক পড়াশোনা, যেটা আমি বললাম। এখন এটা আমার এখানে আবার পড়ানো হয়েছে। এখন আমি আপনাদেরকে যে সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট পড়াইলাম, এই প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা কমন জিনিস কি আছে? একটা কমন জিনিস আছে হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। সো নাউন সম্পর্কে আমাদের একটু জ্ঞান লাভ করতে হবে। তো সেই জ্ঞান লাভ করার আগে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাউন কত প্রকার, কেউ বলতে পারবেন নাউন কত প্রকার? স্যার প্রথমত দুই প্রকার স্যার। দুই প্রকার। প্রথমত দুই প্রকার, কি কি? স্যার অ্যাবস্ট্রাক্ট কনক্রিট, আর কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা আচ্ছা, আমরা ওই ছোটবেলা নাউনের ক্লাসিফিকেশন আমাদের দরকার নাই। আমাদের 5 প্রকারের সেন্টেন্স বা প্রথমত 2 প্রকার বা 5 প্রকারের নাউন, এগুলো আমাদের এখন আর কনসেন্ট্রেশনে আনার দরকার নাই, আনবো পরে। মূলত নাউন এখন আমরা শিখবো 2 প্রকার, একটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন, একটাকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। মাথায় রাখবেন, আপনাদের পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন, অনেক ধরনের কোয়েশ্চেন এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের উপরে বেস করে আসবে। জি স্যার, এই দুইটা থেকে বেশি আছে সব থেকে। এখন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি কাউন্টেবল নাউন কাকে বলে, বলেন? যেটাকে আমি গণনা একটা করা যায়। আমি একটা কনফিডেন্সের সাথে অ্যান্সার করি যে আপনারা এটার অ্যান্সার দিতে পারবেন। যেটাকে গণনা করা যায়, ইহা আমি নিজেও শিখেছিলাম ছোটবেলা, এবং সেটা শিখতে গিয়ে আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর মধ্যে সবকিছু আওলায় ফেলছি। মাথায় রাখেন, গণনা করা যায়, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমরা গণনা করি কি করি না, এটাই হচ্ছে বিষয়। আপনি গণনা করেন কি করেন না, সেটাই হচ্ছে বিষয়। যায় কি যায় না সেটা না। একটু ভালো করে মাথায় রাখবেন, এটা যেন মাথা থেকে কখনো না বের হয়। আপনি যদি গণনা করেন তাহলে কাউন্টেবল,
যদি গণনা না করেন তাহলে আনকাউন্টেবল। খেয়াল করেন, আপনি যখন বাজার থেকে আলু কিনেন, আপনি কি আলু গুনে কিনেন? 5টা আলু 4টা আলু গুনে কিনেন নাকি কেজি দরে কিনেন? অ্যান্সার করেন। কেজি কিনি স্যার। কেজিতে কিনা হয় আলু গুনে কিনেন কিনা? না, গুনে স্যার কিনি না, ওজন করে কিনি। গোনা কেনা না। গুনে কিনেন না, তার মানে যখন বাজার থেকে যে আলু কিনতেছেন সেই আলু আনকাউন্টেবল। বাট আপনি এখন বাসায় একজন মানুষ আছেন বা 2জন মানুষ আছেন, তাহলে আপনি কি 1 কেজি আলু সেদ্ধ দিবেন নাকি হাফ কেজি আলু সেদ্ধ দিবেন নাকি 1 পোয়া আলু সেদ্ধ দিবেন? বাসায় কি দাঁড়িপাল্লা দিয়ে মাইপা আলু সেদ্ধ দেন নাকি এতগুলা মানুষ আছে 3টা আলু দেয় 4টা আলু দেয় এভাবে গুনে আলু সেদ্ধ দেন? গুনে দেই। গুনে দেওয়া তখন এই হয়। আলু কাউন্টেবল, তখন এই আলু কাউন্টেবল। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে যখন আমরা যে জিনিস বুনবো, আপনি যখন লিচু কিনেন গ্রীষ্মকালে, লিচু তো কেজি দরে কিনেন নাকি? সবা বেরি কিনে স্যার। তার মানে লিচু গুনে গুনে কিনে, তাই না? জি স্যার। আর আপনার কাছে যেই ভদ্রলোক রাজশাহী থেকে লিচু কিনে আনছে, ও কি 5,000 লিচু 10,000 লিচু গুনে আনছে নাকি একটা টুকরি ধরে কিনছে? সে এক ঝুড়ি ধরে কিনে স্যার, অথবা গাছ এক ধরে কিনে। ঝুড়ি ধরে কিনে, তার মানে সে পরিমাপ করে কিনে, গুনে কিনে না। তার কাছে লিচু আনকাউন্টেবল, আপনার কাছে লিচু কাউন্টেবল। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই জিনিসটা আমাদের মাথায় সেট করতে হবে। আমরা যে জিনিসটাকে গুনি আমি সেটাকে বলবো কাউন্টেবল, আমি যে জিনিসটাকে গুনি না আমি সেটাকে বলবো আনকাউন্টেবল। ক্লিয়ার? আমি এটা নিয়ে আজকে আর বেশি ডিপে যাব না। আমি যেই সেন্সটা আপনাদের মাথায় দিলাম, আমি এরকম আরো কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, একটু মাথায় খেলানোর চেষ্টা করবেন। দেখেন, আপনি যখন বাজারে গিয়ে গরু বা খাসির মাংস কিনেন, তখন আপনি পরিমাপ করে কিনেন, তাই না? 1 কেজি মাংস কিনেন বা 5 কেজি মাংস কিনেন বা 10 কেজি মাংস কিনেন। সাধারণত কুরবানি ঈদের সময় আমরা আস্ত গরু কিনি বা খাসি কিনি, বাট নর্মালি আমরা 5 কেজি 10 কেজি গরু মাংস পরিমাপ করে কিনি। সো এটা আনকাউন্টেবল। বাট আপনি যখন বাজারে গিয়ে মুরগি কিনেন, মুরগি আপনি পরিমাপ করেন দাম দেওয়ার জন্য, বাট মুরগি কিন্তু আস্ত 1টা 2টা 3টাই আপনাকে কিনতে হয়। মানে শেষ, ফর এক্সাম্পল, আপনি যদি দোকানে গিয়ে বলেন আমার 1 কেজি মুরগি দরকার, সে কিন্তু 1200 গ্রামের মুরগি ওজন করে 200 গ্রাম কাইটা নিজের কাছে রেখে বাকিটা আপনাকে দিবে না। আপনাকে 1200 গ্রামেরই দাম দিতে হবে এবং আস্ত একটা মুরগি কিনতে হবে। সো আপনার কাছে ওই মুরগিটা কাউন্টেবল, 1টা কিনছেন বা 2টা কিনছেন বা 3টা কিনছেন। আর আপনি যখন রান্না করে খেয়েছেন তখন কিন্তু সেটা আনকাউন্টেবল, সেটা হয়ে গেছে 1 বাটি মুরগি। এই সেন্সটা আপনার মাথায় ক্লিয়ার করতে হবে, তাহলে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল জিনিসটা ধরতে পারবো। তাহলে কাউন্টেবল নাউন কোনটা? আমার যেটা কাছে আমরা যদি গুনতে মনে হয় পারি। বুঝতে পারবো তাহলে আবার সেটা বলে count। গুনতে পারি। গুনতে পারির ভিতরে থাকবেন না, যেটা আপনি গুনেন সেটা কাউন্টেবল। আপনি চাল তো গুনেন না, পরিমাপ করেন, কিন্তু আপনাকে 10টা চালের দানা দিলে গুনতে পারবেন না, তখন কি চাল কাউন্টেবল হয়ে যাবে না? নো। সো যেটা আপনারা গুনেন সেটাকে আমরা কাউন্টেবল বলবো, যেটা গুনি না সেটা আনকাউন্টেবল। ক্লিয়ার? এখানে কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আমি আজকের ক্লাসে আর মাথায় ঢুকাবো না, মাথায় আপনাদের ঢুকবে না। বাট আমি আপনাদেরকে কিছু জিনিস, আপনাদের কাছে নিশ্চিতভাবে লেকচার শিট আছে, সেই লেকচার শিটে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলবো, সেই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। এই নাম্বার, টেবিল নাম্বার 2, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি পারেন পড়বেন, কোনো সমস্যা নাই। বাট আপনাদেরকে অবশ্যই পড়তে হবে কোনটা, সেটা হচ্ছে টেবিল নাম্বার 4। এখানে দেখেন, খেয়াল করে কি লেখা আছে, লার্ন দ্য ফলোইং আনকাউন্টেবল নাউন্স এন্ড কনসিডার দ্য কাউন্টেবল ফর্মস। নিচের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনি পড়েন যেটা আনকাউন্টেবল নাউন আছে। কনসিডার দ্য কাউন্টেবল ফর্মস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। ব্র্যাকেটের ভিতরে কাউন্টেবল ফর্ম গুলো দেওয়া আছে, সেগুলো আপনি পড়বেন। কেন জানেন? কারণ কিছু কিছু শব্দ আছে ইংলিশে ঝামেলা। যেমন মনে করেন, কোন একটা গোয়েন্দা যখন গোয়েন্দাগিরি করতে যায় তখন সে এভিডেন্স খুঁজে, ফ্যাক্ট খুঁজে বা ক্লু খুঁজে। বা সমস্যা কি? সমস্যা হচ্ছে এভিডেন্স হচ্ছে আনকাউন্টেবল নাউন, অন্যদিকে ফ্যাক্ট এবং ক্লু হচ্ছে কাউন্টেবল নাউন। এখন আমি যখন এই এই এভিডেন্স দিয়ে কোনো একটা সেন্টেন্স করব, তখন আমার ভার্বটা এভিডেন্স কে কনসিডার করে কাউন্টেবল ফর্মে, আনকাউন্টেবল এর সাথে যেটা যায় সেটা লিখতে হবে, আর ফ্যাক্ট এবং ক্লু থাকলে কাউন্টেবল সাথে যেটা যায় সেটা দিয়ে লিখতে হবে।
এই কারণে আপনারা এই টেবিলটা পড়বেন, মুখস্থ করবেন না, জাস্ট টেবিলটা পড়বেন। ক্লিয়ার? এটা হচ্ছে টেবিল 4, দিস ইজ হোয়াট ইউ নিড টু স্টাডি। প্লিজ এটা পড়বেন, অ্যাটলিস্ট 2-3 বার পড়বেন, প্রতিটা শব্দ পড়বেন। হোয়াট এভার কোয়েশ্চেন ইউ হ্যাভ, প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর হেড অর রাইট ইট ডাউন অন আ পেপার। নেক্সট ক্লাস আমাকে এই কোয়েশ্চেন গুলো করবেন। দ্যাট ইজ টেবিল নাম্বার 4 দ্যাট ইউ নিড টু রিড। অ্যানাদার ইজ টেবিল নাম্বার 5। টেবিল নাম্বার 5 যেটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো, লাস্ট যে অল্প কিছু সময় আছে সেটা দিয়ে আমি এই টেবিলটা নিয়ে হালকা কয়েকটা উদাহরণ দিয়ে ডিসকাস করে নিলে সেটা হচ্ছে, মাথায় রাখবেন, এই গুণী বা গুণী না এখান থেকে বের হয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একই শব্দের কাউন্টেবল ফর্ম হইতে পারে, আনকাউন্টেবল ফর্ম হইতে একই শব্দ। যেমন মনে করেন TIN, টিন। এই টিনের কিন্তু দুইটা অর্থ আছে। একটা হচ্ছে মুড়ির টিন, বিস্কুটের টিন আমরা বলি না, মানে যেটা হচ্ছে পাত্র বোঝায়। আবার আমরা বলতে পারি যে আমাদের বাড়ির উপরে ছনের বদলে আমরা টিন লাগাই না বাড়ির উপরে, ছাদে। সো যখন আমি বাড়ির উপরে ছাদে টিন লাগানোর কথা বলছি, ওইটা একটা পদার্থ, সো ওইটা আনকাউন্টেবল। কিন্তু বাসায় মুড়ির টিন 3টা আছে, বিস্কুটের টিন 2টা আছে, এটা কাউন্টেবল। সো টিন এই শব্দটা কখনো কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে, ব্যবহারের উপর ভিত্তি করে। ক্লিয়ার? তারপর আরেকটা দেখেন, আমি জানি না আহ, আপনারা আপনারা কখনো টাওয়েল তো আশা করি আপনারা সবাই চিনছেন। বাংলায় আরেকটা জিনিস আছে গামছা। আমি জানি না আপনারা গামছা কখনো কিনেছেন কিনা। যদি কোনোদিন গামছা কিনেন তাহলে দেখবেন যে গামছা বিক্রি করে সে আসলে আলাদা আলাদা গামছা নিয়ে বসে থাকে না, সে একটা বিশাল রোল নিয়ে বসে থাকে। আপনি কিনতে চাইলে রোলটা টান দিয়ে একটা কিছু দূর এনে মাঝখান দিয়ে কেটে আপনাকে দেয়। তো আপনার কাছে কিন্তু সেই গামছাটা একটা গামছা হয়ে গিয়েছে, বাট যে আপনার কাছে বিক্রি করতেছে তার কাছে কিন্তু এটা রোল অফ গামছা, গামছার ইংলিশ মনে হয় টাওয়েলই হবে। তো তার কাছে কিন্তু এটা রোল অফ টাওয়েল। তো তার কাছে কিন্তু এটা আনকাউন্টেবল, আর আপনার কাছে হচ্ছে এটা কাউন্টেবল, কারণ সে কিন্তু গুনছে না, সে পরিমাপ করছে রোলটা কতটুক ছিল, এখন কতটুক আছে। আর আপনার কাছে গামছা গতকাল একটা বাসায় ছিল, নতুন একটা কিনেছেন, টোটাল আছে 2টা। ক্লিয়ার? একইভাবে কার্পেট, যে কার্পেট বিক্রি করে সে কিন্তু অনেক বড় একটা রোল থেকে বের করে আপনাকে একটা কার্পেট হয়তো দিচ্ছে, আর আপনার ড্রয়িং রুমে এক পিস কার্পেট আছে, তো আপনার কাছে সেটা কাউন্টেবল। আরেকটা জিনিস দেখেন, আমরা যখন, যারা আমরা মুসলিম আছি, তারা আমরা যখন হজে যাই, হজে গিয়ে শয়তানকে আমরা পাথর মারি। কয়টা পাথর মারতে হয়? 7টা পাথর মারতে হয়। গুনতেছেন, 7টা পাথর মারতেছে, কাউন্টেবল। কিন্তু যদি কোনো একটা স্ট্যাচু যেটা পাথরের তৈরি হয়, সেই স্ট্যাচু একটা ঠিক আছে, কিন্তু সেখানে পাথরটা কি গোনা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এই যে পাথর, স্টোন, এটা প্রথম ক্ষেত্রে কাউন্টেবল, পরের ক্ষেত্রে আনকাউন্টেবল। ক্লিয়ার? আয়রন এখানে আছে, দেখেন খেয়াল করে, আয়রন। আয়রন শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে লোহা, আর যেটা দিয়ে আমরা আয়রন করি একটা যন্ত্র, যেটা দিয়ে আমরা শার্ট প্যান্ট আয়রন করি। তো যন্ত্রের কথা যখন আমি বলতেছি, তখন আমার কাছে একটা আয়রন আছে বা 2টা আয়রন আছে বা 3টা আয়রন আছে, সেটা কাউন্টেবল। কিন্তু আয়রন দিয়ে যখন আমি লোহা বলতেছি, তখন সেটা আমি আর গুনি না, পরিমাপ করি। আমার কাছে 5 কেজি লোহা আছে, 10 কেজি লোহা আছে বা 3 কেজি লোহা আছে, রাইট? তারপরে দেখেন টাইম। আচ্ছা, টাইম বাদ দেন, লাইট। লাইট শব্দ হচ্ছে আলো। আলো আমরা গুনতে পারি না, আমার এই ঘরে অনেক আলো আসে, কয় কেজি আলো আসে, 3 কেজি আলো আসে, এগুলো তো আমরা বলি না, রাইট? তো আমরা আলো গুনতে পারি না। কিন্তু লাইট শব্দ দিয়ে কিন্তু আমরা বাল্বও বুঝাই, তাই না? যে আবার রুমে 3টা লাইটের জায়গা আছে, 3টা লাইট লাগানো আছে। যখন আপনি লাইট দিয়ে বাল্ব বুঝাচ্ছেন তখন সেটা কাউন্টেবল, কিন্তু যখন আপনি লাইট দিয়ে আলো বুঝাচ্ছেন তখন সেটা আনকাউন্টেবল। গ্লাস। গ্লাস, GLASS, গ্লাস। এই গ্লাস শব্দের অর্থ কি বলেন? আপনারা বলবেন গ্লাস শব্দের অর্থ হচ্ছে কাঁচ। ভেরি গুড। কিন্তু আপনি পানি খান কিসে? গ্লাসে পানি খান। ওই যে গ্লাসে পানি খান, ওই গ্লাসটা কিন্তু কাউন্টেবল, কারণ আপনি 6টা গ্লাস আছে বা 5টা গ্লাস আছে। কিন্তু আপনি যে কাচের কথা বলতেছেন, সেই কাজটা হচ্ছে আনকাউন্টেবল। এই জিনিসগুলো মুখস্থ করার দরকার নাই, এই জিনিসগুলো একটু পড়বেন, দুইটার পার্থক্য, উদাহরণগুলো পড়বেন, যেন আপনার মাথায় সেট হয়। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমার কথা? আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো? জি, বুঝতে পারছি। ঘুমাই গেল? আচ্ছা। সো আমি কি অনেক তাড়াতাড়ি পড়াচ্ছি, বেশি ফাস্ট পড়াচ্ছি? না স্যার। স্যার আচ্ছা, আপনাদের যদি বাই এনি চান্স কারোর কাছে মনে হয় আমি ফাস্ট পড়াচ্ছি, আপনারা তাহলে ডিরেক্ট মেসেজ দিয়ে আমাকে বলতে পারেন একটু আসতে পড়ান।
বা আমার কাছে আমার পড়ানো নিয়ে যদি কোনো সমস্যা ফিল করেন, যেটা আমাকে বলতে পারেন, সেটা আপনারা ডিরেক্টলি আমাকে বলবেন, কোনো প্রবলেম নেই। আর যদি আমাকে বলতে না পারেন শাকিল ভাই ক্লাস না, শাকিল ভাই বলবেন, কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আমার ক্লাস করার জন্য আপনাদের ডেভেলপমেন্ট হয়, আপনারা যদি কিছু পান তাহলেই আমার ক্লাস করা দরকার, আদারওয়াইজ ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইউর টিচার। সো আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট উইকে আমরা এখান থেকে শুরু করবো। ভালো আপনাদেরকে দুটো জিনিস আমি পড়াইতে বলছি, ভোকাবুলারির জন্য কোন বই পড়তে হবে, রচনা রচনা চৌধুরী বলেছেন। আহ ভোকাবুলারির জন্য আপনাদের এখন আমি বলবো কোনো বই পড়তে হবে না, ভোকাবুলারি বিষয়ে আমি কয়েকটা কথা বলি, একটু মাথায় রাখেন। ভোকাবুলারি আপনাদের পরীক্ষায় এই যে প্রিলি যে পরীক্ষাটা দিবেন, সেই পরীক্ষায় গ্রামার থেকে যতটা বেশি কোয়েশ্চেন আসে তার থেকে বেশি ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসে। কাউকে যখন ভোকাবুলারি পড়তে বলা হয়, খুব সহজেই ওয়ার্ড স্মার্ট 1 2 সহজেই বলে দেওয়া যায়, বাট at your age it is quite difficult to memorize all the vocabs in word smart 1 2. সবচেয়ে বড় কথা, চাকরির জন্য আপনি দুইটা মোটা মোটা বই মুখস্থ করলেন ভোকাবের জন্য, কয় মার্কের ভোকাব কোশ্চেন আসবে মুখস্থ করার তো আরো অনেক দিন, সাধারণ জ্ঞান অনেক কিছু মুখস্থ করতে হবে। তো আমার কাছে মনে হয় এখানে আপনাকে একটু ট্যাকটিক্যাল হতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি ওয়ার্ড স্মার্ট অলরেডি পড়ে ফেলেন, তার জন্য এই কথাটা না, সে ওয়ার্ড স্মার্টই পড়ে। কেউ যদি অলরেডি 2000 ওয়ার্ড মুখস্থ করে ফেলে, তার জন্য এই কথাটা না, সে ওই 2000 ওয়ার্ডই ভালো করে রিভাইজ করতে থাকে। যে একদম নতুন শুরু করছেন, তার জন্য আমি বলছি, আপনি যদি এখন ওয়ার্ড স্মার্ট আমি আপনাকে পড়তে বলি, আপনি পড়া শুরু করলেন, জোশের সাথে পড়বেন, এ পড়বেন, বি পড়বেন, সি পড়বেন, জোশ শেষ। তাহলে আপনার পড়া হবে এ বি আর সি দিয়ে যে শব্দগুলো, সেই শব্দগুলো পরীক্ষায় কোশ্চেন আসবে পি আর কে থেকে, কমন পড়বেন। তো তার থেকে আপনি এ টু জেড একটা লেভেলে যদি আপনি ভোক্যাব পড়তে পারেন, তাহলে আমার কাছে মনে হয় সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এটি এই কারণে আপনারা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টটা ফলো করতে পারেন। 816, আগে ছিল 333, এখন হচ্ছে 816। 816টা ভোক্যাব যদি এ টু জেড এর মধ্যে 816টা ভোক্যাব যদি আপনি পড়েন, তাহলে কি হবে জানেন? এখান থেকে কি কমন পড়বে? নট নেসেসারি, বাট আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে, এবং সেই কনফিডেন্স দিয়ে আপনি বুঝে ফেলবেন আরো অনেক শব্দের অর্থ কিরকম হবে। 816টা যখন মুখস্থ হবে, তখনই আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে কোন শব্দের অর্থ নেগেটিভ হবে না পজিটিভ হবে। আপনি বুঝে যাবেন কোন বি। বুকের? বুঝিনি ভাইয়া। স্যার 816 কোন বুকের স্যার? কোনো বুকের না। সো আপনি আহ বুঝে যাবেন CON, এইটা দিয়ে যে সকল শব্দ তৈরি হয়, সেই সকল শব্দ দিয়ে সাধারণত কি বোঝানো হয়। DE দিয়ে যে শব্দগুলা তৈরি হয়, সেই শব্দগুলো দিয়ে সাধারণত কি ধরনের অর্থ। এইরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে ডেভেলপ করবে। এই 816টা ভোক্যাব, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট, এটা কোনো বই না। ওকে, এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। আর এই 816টা ওয়ার্ড ভোক্যাবকে আমরা প্রথম 8টা লেকচার শিটে 100টা করে এই লেকচার শিটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই হচ্ছে আপনার সেই ওয়ার্ড লিস্ট। ওকে, এখানে আপনি দেখবেন 100টা আছে, এরকম নেক্সট আরো 8টা লেকচারও আপনি পাবেন। এখানে ইংলিশ শব্দ দিয়ে ইংলিশ মিনিং দেওয়া আছে, আপনারা চাইলে বাংলা মিনিংটা দেখে নিবেন। আমার মতে ইংলিশের অ্যান্সারে ইংলিশ মিনিং পড়াটাই ভালো। বাট আপনার যদি কষ্ট হয়, আপনি ইংলিশের বাংলা লিখে নিতে পারেন, বাট ইংলিশটা শেখা উচিত। সো এই 816টা vocab, if you want I can provide you the doc file of where you can find all the vocabs. So 8টা লেকচারে তা পাবেন। সো vocabulary নিয়ে আমি আপনাদেরকে আলাদাভাবে কিছু বলবো না, দিস ইজ your duty to memorize this 1860 word at least, 1816। ভালো থাকবেন সবাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অ্যান্সার করতে পারি, আদারওয়াইজ আজকের মতো আমরা ক্লাস। আসসালামু আলাইকুম।